I doubt anyone can do that. But this kind of miracle happens, যখন তোমার ফোকাস অ্যান্ড ইউ আর কমপ্লিটলি ইনটু দ্য ক্যারেক্টার, ইট হ্যাপেন্স। হ্যাঁ, অভিনয় তো অবশ্যই। আর আমি যেহেতু বললাম যে আমি সিনেমার ছাত্র, তো আমি পুরো সিনেমাটাকে একটা ইউনাইটেড ওয়েতে দেখি। মানে সিনেমাটায় শুধুমাত্র অভিনেতা শুধু অভিনয় করে না, অভিনেতার যে অভিনয়টা ঠিকভাবে পৌঁছানোর জন্য অনেকগুলো হাত থাকে। মানে তার পেছনে সে যে আমাকে যে বুলিটা দিচ্ছে, যে কথা বলছি, সেটা অন্য একজন কেউ লিখেছে, তো তার অন্য আবার লাইফের রেফারেন্স রয়েছে। সেটাকে যে অ্যাপ্রুভ করেছে ডাইরেক্টর, এবং সেটাকে যে ভেবেছে সেই ডায়লগটাকে, সেখানে ডাইরেক্টরের নিজের লাইফের রেফারেন্স রয়েছে। আমি যখন ওটা করছি, তখন যে সিনেমাটোগ্রাফার বা ডিওপি যে রাইট অ্যাঙ্গেলে যে ক্যামেরাটা ধরেছে আমার মুখে, সেটাকে ততটাই মিনিংফুল এবং আমার অ্যাক্টিংটাকে অতটাই মিনিংফুল দেখানোর জন্য, যে লাইটম্যান তার রাইট অ্যাঙ্গেল থেকে আমার মুখে লাইটটা দিচ্ছে, যে ক্যারেক্টারটা ততটা মিনিংফুল দেখতে লাগে। বা যে সেট ডিজাইনার যে পেছনে কি কালার হবে বা সেটটা কীরকম দেখতে লাগবে, তার ইমপ্রেশনটা কী হবে, বা যে কস্টিউম ডিজাইনার আমার কস্টিউমটা ভেবেছে, যে এই পেছনে সেটটা এই কালারের, এই ক্যারেক্টারটা পার্টিকুলারলি কী কস্টিউম পরবে, যেটা থেকে ক্যারেক্টারের ভাইবসটা পাওয়া যায়। আমি নিজেও জানি না, আমি নিজেকে নিজে খুঁজছি, প্রতি মুহূর্তে ডিসকভার করছি। এবং আমি যখন সত্যি সত্যি খুঁজি, তখন আমার মধ্যে থেকে এমন এমন জিনিস বেরিয়ে আসে যেগুলো আমাকেই সারপ্রাইজ করে দেয়। নমস্কার কলকাতা, আমি এনাক্ষী ফ্রম রেডিও বেনাম নিয়ে এসেছি সাক্ষাতে আড্ডা। আবার চলে এসেছি আমাদের নতুন অতিথি নিয়ে। আজকের অতিথি আপনাদের সবার পছন্দের আর কেউ না, যাকে আপনারা স্ক্রিনে মানে চলচ্চিত্র স্ক্রিনে দেখেছেন মন্দারের ক্যারেক্টারে, বা আজকের ডেটে যদি দেখে থাকেন আবার প্রলয়, সেখানে তিনি পুলিশ অফিসার হয়েছিলেন। তো সাথে আছেন আমাদের মিস্টার দেবাশিস মণ্ডল। নমস্কার স্যার, এখানে এসে কেমন লাগছে রেডিও স্টেশনে? ভালো লাগছে, খুব সুন্দর গেট আপ। মানে ভেতর ওখান থেকে যখন ঢুকছি দরজা দিয়ে, তখন সবাই এইভাবে মানে দেখছিল, মানে একটা স্টার ফিলিং হচ্ছিল, খুব স্পেশাল ফিলিং হচ্ছিল। থ্যাংক ইউ ফর দ্যাট। না, আই এম নট স্টার, আই এম জাস্ট আ অ্যাক্টর। তো আই এম ট্রাইং টু ডুইং মাই জব অনেস্টলি। স্টার বলে তো কিছু হয় না, স্টার থাকে মানে অডিয়েন্স তৈরি করে, স্টার অডিয়েন্সের মাথায় থাকে। অডিয়েন্সের কাছে স্ক্রিনে যেটা মানুষটাকে দেখতে পাচ্ছে, মানে যে মানুষটাকে দেখতে পাচ্ছে, সেটা আমাদের কাছে স্টারই মনে হয়, তাকে ছোঁয়া যায় না। হ্যাঁ, আমার মধ্যে তো কোনো পরিবর্তন হয়নি। আমি আমার কাজটা মন দিয়ে করে যাচ্ছি। যতদিন ভালো করে কাজটা করে যাব, যতদিন মানুষকে এন্টারটেইন করতে পারবো, ততদিন মানুষ স্টার বানিয়ে রাখবে। যখন করতে পারবো না, তখন অন্য কেউ হয়ে যাবে। একটু শুনি ছোটবেলা থেকে, মানে বেড়ে ওঠা কোথা থেকে? আমার বেড়ে ওঠা হচ্ছে কাঁচরাপাড়া শহরে। কাঁচরাপাড়ায় জোনপুর বলে একটি জায়গা, সেখানে আমার বাড়ি। আমার স্কুল ছিল প্রথমে ছিল কাঁচরাপাড়া জোনপুর হাই স্কুল, তারপর কাঁচরাপাড়া হারনেট হাই স্কুল, ওখান থেকে উচ্চ মাধ্যমিক। আমার থিয়েটার গ্রুপ, প্রথম থিয়েটার গ্রুপ সেটাও কাঁচরাপাড়াতে। দ্বিতীয় থিয়েটার গ্রুপ হচ্ছে কল্যাণীতে, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র। তারপর সেখান থেকে কলকাতার বিভিন্ন দলে। কতদিন থিয়েটার করছেন? থিয়েটার করছি 2004 থেকে, মানে এই 2024-এর আই থিঙ্ক জুলাইতে এক্সাম হয়েছিল, অগস্টে জয়েন করেছিলাম থিয়েটার গ্রুপ। তো 2004-এর অগস্ট মাস থেকে এবার এই 20 বছর কমপ্লিট হচ্ছে। লং জার্নি। তো প্রথম দিন থেকে কি ভেবেছিলেন যে অ্যাক্টর হবেন, হিরো হবেন? না, হিরো হব তো কোনোদিনই ভাবিনি। আচ্ছা। আর ছোটবেলায় হিরোর কনসেপ্ট অন্যরকম ছিল, এখন অ্যাকচুয়ালি হিরোর কনসেপ্ট অন্যরকম। প্রথম থেকে ছোটবেলা থেকে অ্যাক্টরও হব এটা ভাবিনি। ইভেনচুয়ালি থিয়েটারও যখন করতাম তখনও ভাবিনি। আমি থিয়েটার দীর্ঘদিন করার পরে যখন একটা বাড়ি থেকে, ফ্যামিলি থেকে একটা পিয়ার প্রেশার আসে যে এবার ক্যারিয়ার কি হবে, তো সেই সময় তখন ভাবা শুরু করি যে ক্যারিয়ার বলে তো কিছু আলাদা করে কিছু ভাবিনি, কিন্তু হ্যাঁ, একটা রুজি রোজগারের একটা ভাবনা চিন্তা, মানে যে কোনো মধ্যবিত্ত ফ্যামিলিতে বাবা মায়ের থাকে, সেটা থাকাটা স্বাভাবিক। তো তখন আমি ভাবতে শুরু করি যে মানে কাজ আমি অনেক কিছুই করেছি, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি সেটা দিয়ে যে আমি যাই করি না কেন আর্টিস্টিক ফিল্ডেই কিছু করব। আচ্ছা। তো মানে ছোটোবেলা থেকেই আর্ট রিলেটেড যে কোনো কিছুতে মানে যথেষ্ট ইন্টারেস্ট ছিল। তো থিয়েটার জয়েন করার পর এরকম মনে হয় যে এটা করতে ভালো লাগছে, আর এটাতে খুব একটা প্রফেশন বা এটাকে ক্যারিয়ার বানানোর কোনো স্কোপ এখানে আমি দেখতে পাচ্ছিলাম না। তো
তো তখন মাথায় আসে, কিন্তু আমি এনজয় করছিলাম, থিয়েটার করে এনজয় করছিলাম, লোকজন যথেষ্ট প্রশংসাও করছিল, ভালো লাগছিল, এবং অনেক জায়গায় ঘুরতে পারছিলাম, সব থেকে ইম্পর্টেন্ট। তো সেই সময় তখন মনে হলো যে এখানে যখন কিছু একটা এটাই করতে চাইছি, কিন্তু এখানে এটাকে প্রফেশন বানানোর জন্য বা ক্যারিয়ার বানানোর জন্য যেরকম সাপোর্ট সিস্টেম দরকার হয় বা যেরকম অ্যাটমসফিয়ার দরকার হয় সেটা পাচ্ছিলাম না। তখন মনে হয় যে এটা একটা প্রফেশনাল ট্রেনিং প্রয়োজন, আর এখানে সেভাবে কোনো থিয়েটার ইনস্টিটিউট সেই অর্থে ছিল না, এখনও নেই বোধহয় বেঙ্গলে। তখন মনে করি যে এনএসডিতে গিয়ে ওখান থেকে ট্রেনিং নেওয়ার জন্য বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পারি, মানে কলিগদের কাছ থেকে জানতে পারি। তখন এনএসডির জন্য প্রিপারেশন শুরু হয়, তারপর ওখানে চান্স হয়ে যায়, তারপর দিল্লিতে থিয়েটার। তো আজকে এনএসডি ছেড়ে কলকাতা চলচ্চিত্রে কাজ করছেন কি ভেবে? না, এনএসডিতে তো ওটা তো 3 বছরের একটা কোর্স, তো ওখানে 3 বছর কোর্স করে সবাই বেরিয়ে যায়। এবার কেউ নিজের জায়গায় গিয়ে থিয়েটার করে, কেউ দিল্লিতে থিয়েটার করে, কেউ বম্বে চলে যায়, অনেক অ্যাক্টররা বম্বে চলে যায়, যারা ডিজাইনার পাস আউট, ডিজাইনিং পাস আউট, তারা নিজের জায়গায় গিয়ে থিয়েটার করে, অনেকে দিল্লিতে থিয়েটার করে। তো ওখানে থেকে কমপ্লিট করার পর আমি ওখানে গুরগাঁওতে কিংডম অফ ড্রিমস বলে একটি কোম্পানিতে, ওখানে একটি ব্রডওয়ে স্টাইলের একটি থিয়েটার হতো, সেটার নাম হচ্ছে জঙ্গুরা। আচ্ছা। তো ওইটায় জয়েন করি এবং ওটা প্রায় 7 বছর ওখানে কমপ্লিট করি। আচ্ছা। তো ওখানে আমাদের শো করতে হতো সপ্তাহে 4টে, আর বাকি সময় বাকি দিনগুলো এবং সেই দিনও মানে ওটা 4 থেকে 5 ঘন্টার এনগেজমেন্ট ছিল, ইনক্লুডিং রিহার্সাল। মানে রিহার্সাল যদি হতো তো নর্মালি শোই হতো, কারণ 7 বছর টানা, মানে ওটা 10 বছর চলেছে শোটা। তো এরকমও অ্যাক্টর আছে যারা আমার আগে থেকে ছিল, আমার পরেও করেছে কন্টিনিউ। তো ওখানে 4 ঘন্টা ছাড়া বাকি টাইম ফ্রি ছিল। তো ওই প্যারালালি আমি দিল্লিতে হিন্দি থিয়েটারও করতাম, মানে অভিনয় রিলেটেডই। অনেক জায়গায় অ্যাক্টিং ওয়ার্কশপস করাতাম, থিয়েটার ওখানে অ্যাক্টিং পড়িয়েছি। তো ওটার পর ওখানে তারপর ওটা অফ করে দিই। হ্যাঁ, মাঝখানে বম্বে ছিলাম, বম্বেতেও দীর্ঘদিন থেকেছি। তারপর 2017-তে 2018-র শেষের দিকে, 19-এর শুরুর দিকে, ওই সময় আমার কাছে একটা অফার আসে ওখানে একটি ইন্টারন্যাশনাল ব্যাকলরেট একটি ইনস্টিটিউটে থিয়েটার পড়ানোর জন্য। আচ্ছা। তো তখন আমি মনে করি যে এটা অনেক বছর ধরে যেহেতু করছি, একটা চেঞ্জ দরকার, এবং তখন ওরা একটা ফাইন্যান্সিয়াল একটা ভালো প্যাকেজ ওরা অফার করে। তখন আমার মনে হয় যে হ্যাঁ, একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়া প্রয়োজন, এবং একটা জাস্ট ফর আ চেঞ্জ অলসো। মানে থিয়েটারে ওরা যে একটু শেখাই, হ্যাঁ শেখাই, এবং শেখাইয়ের থেকেও বেশি হচ্ছে শেখা, কারণ ওখানে শেখাতে গিয়ে বুঝলাম। হ্যাঁ, কারণ আমি ওই সময় আমি 2016-তে আমি থিয়েটারে নেট এবং জেআরএফ কমপ্লিট, মানে কোয়ালিফাই করি। তো পিএইচডির জন্য কোয়ালিফাই করি, মানে ওটা আমি ওই এক্সামটা আমি নিজে থেকেই দিয়েছিলাম, কারণ অনেক ফ্রি সময় থাকতো। এবং আমি কোন সাবজেক্টে দেবো, আমি থিয়েটারেই পাস আউট। তো আমি এমনিতে বিএসসি পাস আউট, কিন্তু বিএসসি গ্র্যাজুয়েশন, কিন্তু তারপরে যেহেতু আমার স্পেশালাইজেশন হচ্ছে থিয়েটার, মানে এনএসডির ডিগ্রি হচ্ছে ওটা ইকুইভ্যালেন্ট টু ডিগ্রি, মানে মাস্টার্স। তো ওটার পর আমি তখন ওটাই আমার কাছে তখন সাবজেক্ট, ওটাতেই দিতে হবে। তো তখন আমি থিয়েটারে আমি নেট প্রিপেয়ার করি, নেটের এক্সাম দিই, সেই সঙ্গে জেআরএফও ক্লিয়ার হয়ে যায়, এবং জেআরএফও দিই, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জেআরএফ। তো তখন আমার ভাবনা চিন্তা চলতে থাকে যে আমি মানে এই অ্যাকাডেমিক্সে আমি এটা বুঝতে পারি যে যদি গ্রো করতে হয় শুধু প্র্যাকটিস নয়, অ্যাকাডেমিক্যালিও গ্রো করতে হবে, মানে নলেজ থাকতে হবে, যেটা তোমার থিঙ্কিং মাইন্ডকে অনেক বেশি শার্প করবে। মানে যে কোনো কিছু করতে গেলে তার একটা উইজডম প্রয়োজন আছে। তো সেই জন্য আমি মনে করি যে এটা করা যেতে পারে। এটা আমার ভাবনা ছিল যে আমি ইনস্টিটিউটে গিয়ে পড়াবো, কিন্তু ওখানে গিয়ে আমি বুঝতে পারি যে এর থেকে আমার পিএইচডি করাটা বেশি সুবিধাজনক ছিল। ওখানে হয়তো কম পড়াশুনো করতে হতো। মানে পড়াতে গিয়ে আমি বুঝি যে ইন্টারন্যাশনাল ব্যাকালরেট ওটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট সিলেবাস, এবং যে থিয়েটারে পিএইচডিও করেছে, ডক্টরেটও,
সে যে ওখানে কিছু না পড়াশুনো করে শুধুমাত্র ডাইরেক্ট গিয়ে থিয়েটার পড়াতে পারবে তা নয়, ওরা একটা ডিফারেন্ট সেট অফ সিলেবাস ক্যারিকুলাম ফলো করে। যেরকম আমরা নর্মালি যেরকম কোনো সাবজেক্ট নিয়ে মাস্টার্স করছি বা ডিপ্লোমা করছি, ডক্টর ইঞ্জিনিয়ারিংয়ের মতনই থিয়েটারটার ওখানে একটা 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 প্রপার সিলেবাস রয়েছে। তো সেটার জন্য সেটা পড়াতে গেলে তো পড়াশোনা করতে হবে, অবশ্যই করতে হবে। তো শুধু থিয়েটারের পড়াশোনা না, থিয়েটারের পড়াশোনা আমার ছিল, কিন্তু ওদের যে সিলেবাস ক্যারিকুলামের মানে কিভাবে অ্যাসেসমেন্টস হবে, কিভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সিলেবাস কি, কতটুকু, কিভাবে, ওয়ার্ল্ড থিয়েটারের থেকে সমস্ত কিছু রয়েছে অল্প বিস্তর, এবার সেটাকে বুঝতে হবে। তো সেইটা তখন আমার সেই পড়াশুনো করতে গিয়ে তখন আমি বুঝতে পারি যে আচ্ছা, তো এটার একটা অ্যাকাডেমিক্যাল ব্যাপার রয়েছে, এবং একটা টাইমের পর সেই চাপটা নেওয়া কম হয়ে যায়, তখন আমি ওটাকে এনজয় করতে শুরু করি, কারণ আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি যে এটা অনেকটা গ্রো করতে হেল্প করছে। এরকম অনেক কিছু আছে যেটা হয়তো অত ডিটেলে আমি জানতাম না, আমি জানতাম অতটুকুই জানতাম যতটুকু আমার প্রয়োজন। মানে আপনি ততদিনে বুঝে গেছেন আমি যত নলেজ নেব তত শিখবো আর আমাকে শেখাতে সুবিধা হবে। একদম। তো সেটা আমাকে অ্যাজ এ পার্সনও গ্রো করছে। তো আমি সবসময় এটাই মাথায় থাকে যে যেটা আমাকে গ্রো করতে হেল্প করছে সেটা আমার জন্য ভালো, এবং সেটা আমি এনজয় করছি। যেখানে আমি নতুন কিছু শিখছি সেটা আমার জন্য ভালো, সেটা আমাকে গ্রো করতে হেল্প করছে। তো আমি কেওডিতে যে কাজটা করছিলাম কিংডম অফ ড্রিমসে, সেটা আমি দীর্ঘ 7 বছর ধরে করছি। সেটা একই জিনিস আমি বারবার রিপিট করছি, সেটাতে আমি একটা জিনিসে মাস্টার হচ্ছি। মানে একটা চরিত্র আমি যদি 7 বছর ধরে করছি, সেটাতে আমি একরকমভাবে তো করছি না, আমি বিভিন্ন রকমভাবে ট্রাই করছি। তো সেটা আমাকে একটা মাস্টারি নিয়ে আসছে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে অ্যাক্টর হিসেবে। আবার সেই সঙ্গে যখন আমার মনে হলো এখানে আর নতুন কিছু শেখার নেই, আর কিছু দিচ্ছে না আমাকে, দেন আই গ্র্যাব দ্য অ্যানাদার অপরচুনিটি যেখানে আমার শেখার সুযোগ আছে। তো সেটাতে আমি ডাইরেক্ট অভিনেতা হিসেবে প্র্যাকটিস না করলেও আমার মনের প্র্যাকটিস হচ্ছে, আমার মস্তিষ্কের প্র্যাকটিস হচ্ছে, একদম সঠিক, মানে মগজের প্র্যাকটিস হচ্ছে। সেইটা যখন আমি পেলাম তখন মনে হলো যে ইটস বেটার, মানে ইটস বেটার অপরচুনিটি কেম অন দ্য রাইট টাইম। আর সেটা আমি নিজে চুজ করিনি, সেটা আমার কাছে এসছে। তা আমার জীবনে যত রকম অপরচুনিটিস আছে সেগুলোকে আমি চেস করিনি, সেগুলো আমার কাছে এসছে। এবং সেগুলো মানে আমরা বলি না যে আমরা নিজের জন্য যেটা ভাবি সেটা খুব লিমিটেড, তার থেকে অনেক বড় প্ল্যানিং বাইরে ইউনিভার্সে রয়েছে, এবং সে তোমাকে দিচ্ছে বল, তুমি সেটাকে কিভাবে নেবে, সেটাকে ভয় পেয়ে সেটাকে কাটিয়ে দেবে, ছেড়ে দেবে, নাকি তুমি সেই বলটাই খেলবে, সেটাকে তুমি চ্যালেঞ্জ হিসেবে নেবে যে আমি এই বলটাও খেলতে পারি। সেটা হয়তো এই চেস্ট লেভেলে আছে, সেটাকে তুমি কিভাবে শটটাকে ডিজাইন করবে সেটা তোমার উপর। কিন্তু সেটাকে সেই চ্যালেঞ্জটাকে তুমি যদি অপরচুনিটি করে নাও, দ্যাট উইল বিকাম ইউর স্ট্রেংথ। তো সেইটা আমি বুঝতে পেরেছি যে অপরচুনিটিগুলো একদম রাইট টাইমে এসছে, উইচ গিভিং মি দ্যাট হিন্ট দ্যাট ইউ নিড টু গ্রো, তোমাকে অন্য জায়গায় পৌঁছতে হবে। একদম তাই। অ্যান্ড আই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। আর সেটা আমি পরবর্তীকালে রিয়েলাইজ করেছি যে সেটা রাইট ডিসিশন ছিল। একদম তাই। তো থিয়েটার করতে করতে এই যে আপনার চলচ্চিত্রে আসা, চলচ্চিত্রের প্রথম মানে যে অফারটা আপনার কাছে গেল সেটা কিভাবে? হ্যাঁ, তো আমি তখন লকডাউন চলছে, তখন তো আমি ওই যেখানে থিয়েটার পড়াচ্ছিলাম ইন্টারন্যাশনাল ব্যাকালরেটে, তখন সেখানে আমার কাছে আরেকটা অফার আসে ফিল্ম পড়ানোর জন্য, ইন্টারন্যাশনাল ব্যাকালরেট থেকে, অন্য ইনস্টিটিউট থেকে। তো আমি সেটা আবার গ্র্যাব করে নিই, যে থিয়েটার পড়িয়ে নিয়েছি, হয়ে গেছে, শেখার শেষ নেই, কিন্তু করে ফেলেছি অনেকটা। কিন্তু ফিল্মটা বরাবরই আমার কাছে এরকম একটা সাবজেক্ট যে আমি অলওয়েজ আ সিনেমার স্টুডেন্ট। মানে আমি নিজে, আমাদের একটা কোর্স হয়েছিল ছোট, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। সেই সময় ইনস্টিটিউটে মানে SRFT-তে গিয়ে আমি বুঝতে পারি যে মানে আমরা বাইরে থেকে যখন সিনেমা দেখি বা স্টাডি করি বা সিনেমার বই পড়ছি, কোর্স দেখছি, অনলাইন কোর্স দেখছি, সেটা সব নয়। একটা ফিল্ম ইনস্টিটিউটে ঢুকলে বোঝা যায় যে কত কিছু আছে শেখার। সেটা আমার প্রথমবার যখন আমি NSD-তে যাই, তখন আমি রিয়েলাইজ করি যে আমি যার রুমে ছিলাম সে ওখানকার ডিজাইনিংয়ের স্টুডেন্ট ছিল, আর তার খাটের ওপর একটা বই রাখা ছিল, সেটা হচ্ছে ডিজাইনিংয়ের বুক। এবং সেই বইটা আমি উল্টাতে পাল্টাতে এটা রিয়েলাইজ করতে পারি যে আমি কিছুই জানি না। আমি গত 4-5 বছর ধরে থিয়েটার করছি, এবং আমি খুব বুক চিতিয়ে থিয়েটার করছি, এটা আমি বলি যে আমি থিয়েটার করছি, কিন্তু আসলে আমি কিছুই জানি না, নাথিং। মানে একটা
ডিজাইন করার জন্য কত কিছু ভাবতে হয়, কত রকমের ট্রেনিং এবং নলেজের প্রয়োজন, তার টেক্সচার কী হবে, কালার কী হবে, শেপ কী হবে, লাইন কী হবে, তার মিনিং কী, তার ফিল কী, এই এত কিছু ভেবে একজন ডিজাইনারকে ডিজাইনিংয়ের হিস্ট্রি, জিওগ্রাফি, তার এস্থেটিক্স সব কিছু শিখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, পড়তে হচ্ছে। তারপরে গিয়ে সে প্র্যাকটিস করছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে, সেখান থেকে সে নিজের নলেজ গেন করছে, তারপরে গিয়ে সে থিয়েটারে কাজ করছে। আর আমি জাস্ট অ্যান অ্যাক্টার। তখন ওই সময় আমরা সব কিছুই করছি, আমরা ডিজাইনিংও করছিলাম, সেট ডিজাইনিংও করছিলাম, সব কিছুই করছিলাম, কিন্তু তখন মনে হচ্ছিল এটাই সব, কিন্তু সেটা কিছুই নয়। সেটা যে রিয়ালাইজ করালো, দ্যাটস অ্যান ইনস্টিটিউট, ন্যাশনাল স্কুল অফ ড্রামা। তো ওখানে গিয়ে আমি প্রথমবার রিয়ালাইজ করলাম যে আমি গত 4-5 বছর ধরে থিয়েটার করছি, কিন্তু আমি আসলে কিছুই জানি না। তো সেটা যে আমাকে রিয়ালাইজ করালো, সেই রকমই SRFTতে যাওয়ার পর আমাকে সেটা রিয়ালাইজ করতে পারলাম যে সিনেমার কি হিস্ট্রি রয়েছে, এবং আমরা যে সিনেমা দেখি সেটা সিনেমা নয়। আচ্ছা, কত রকমের মিনিংফুলি সিনেমা রয়েছে, যেগুলো সিনেমাকে আমি যে বুঝি সেটা বলার জন্য সেই সিনেমাগুলো আগে দেখা প্রয়োজন, সেই সিনেমার থিওরিগুলো আগে জানা প্রয়োজন। এখন অনেকেই সিনেমা দেখে রিভিউ করে দেয়, একদম তাই। কিন্তু তোমাকে সিনেমাটার ল্যাঙ্গুয়েজটাকে জানতে হবে, যে সিনেমাটার পারপাস কি, সোসাইটিতে তার পারপাস কি, শুধু এন্টারটেনমেন্ট নয়, ইটস অ্যান হিউজ সাবজেক্ট, তার কত রকম অ্যাঙ্গেল রয়েছে। সেটা দিয়ে যদি কেউ যদি সাধারণ মানুষকে যদি অ্যাওয়্যার করতে পারে, কনসিয়াস করতে পারে, সেটা একটা প্রকৃতপক্ষে একটা রিভিউ। আদারওয়াইজ আমার এটা ভালো লাগলো, খারাপ লাগলো, সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে, অভিনয় ভালো লেগেছে, এটা ভালো লাগেনি, ওটা ভালো লাগেনি, দিস ইজ নট দ্য রিভিউ, দিস শুড নট বি দ্য রিভিউ। তুমি যদি সিনেমার রিভিউ করতে চাও, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ক্রাফট অফ ফিল্ম মেকিং, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি অফ ফিল্ম মেকিং, হিস্ট্রি অফ ফিল্ম মেকিং, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট ইজ দ্য পারপাস অফ ফিল্ম মেকিং। তুমি তার মিনিংকে অ্যানালিসিস করতে পারো, যে ও অভিনয়ে এই জায়গাটা এটা করেছে, তার মানে হচ্ছে এটা, ডাইরেক্টর এখানে এই ডিসিশন নিয়েছে, তার মানে হচ্ছে এটা, এটা আমি বুঝতে পেরেছি, এটাই যে মানে তা নয়, বিকজ সিনেমা ইজ আ আর্ট। ডাইরেক্টর কী ভেবে ওখানে ওটা বসিয়েছে তুমি জানো না, তুমি কল্পনাও করতে পারবে না, তুমি শুধু আন্দাজ করতে পারো। তো তুমি শুধু মিনিংটাকে শুধু আন্দাজ করতে পারো যে এটা হতে পারে। তো তুমি সেখান থেকে তুমি একটা কস্টিউমের কালার দেখে, একটা সেটের কালার দেখে তুমি শুধু এটা আন্দাজ করতে পারো যে কী হতে পারে। তো সেখান থেকে সেটাকে তুমি দর্শকের সঙ্গে অ্যানালিসিসটা শেয়ার করতে পারো, যেটা দেখে অডিয়েন্স অনেক বেশি অ্যাওয়্যার হবে, অনেক বেশি কনসিয়াস হবে। তো সেটা যদি হয়, তাহলে সেটা অনেক প্রকৃতপক্ষে একটা মানে রিভিউ হবে। তো সেটা আমি বুঝতে পারি SRFT যাওয়ার পর। তো তারপর যখন আমার কাছে ফিল্ম পড়ানোর সুযোগ আসে, তখন আমার মনে হয় যে হ্যাঁ, এটা একটা প্রকৃতপক্ষে একটা অপরচুনিটি এসছে, যেটা আই শুড গ্র্যাব ইট। আর দেন আই গ্র্যাব ইট, অ্যান্ড দেন নিউ উইন্ডো ওপেন। আমাকে পড়াশুনো করতে হয় তার জন্য, মানে শুধুমাত্র সিনেমার পড়াশুনো নয়, কোর্স ডিজাইন, দ্য অ্যাসেসমেন্ট, এভরিথিং। অ্যান্ড সেটা অনেক, তাতে অনেক অফিসিয়াল জব ছিল, বাট আই স্টার্টেড এনজয়িং দ্যাট, বিকজ it also gives you to think how you are gonna assess your student who are also learning filmmaking. But ওই বয়সে তারা যে ফিল্ম মেকিং শিখছে, they are coming up with a new freshness, they have their own freshness, because they don't know anything, they just have passion, but they are learning it, at the same time they are incorporating a lot of ideas. So that's very exciting to understand, and I started enjoying that time I got the call for Mondar. তো লকডাউনে তখন মানে কাইন্ড অফ ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো তখন অ্যাকচুয়ালি না, তখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, মানে আমি তখন মানে অনলাইন ক্লাসেস চলছে, কারণ তখন স্কুল টুল সব বন্ধ, তখন সবাই বাড়ি থেকে বাড়িতেই কানেক্ট করে। থ্যাঙ্ক গড মানে ইন্টারনেট ছিল, নাহলে তো এভরিওয়ান উড হ্যাভ জাস্ট স্টপ, মানে দ্য হোল ওয়ার্ল্ড উড হ্যাভ স্টপ, মানে ইন্টারনেট বাঁচিয়ে দিয়েছে। মানে এর আগে যখন প্লেগ হয়েছে বা অন্যরকম মহামারী হয়েছে, তখন মানুষ কিভাবে সার্ভাইভ করেছে, আই রিয়েলি ডাউট। মানে মেন্টাল হেলথ কি ছিল, মানে কোভিড এর সময় মেন্টাল হেলথ নিয়ে মানুষ এত বেশি, কিছু অনলাইন বিজনেস চলেছে, কিছু মানুষ মানে অনলাইনের মাধ্যমে অনেক কিছু চলেছে সিরিয়াসলি, মানে ইন্টারনেট না থাকলে হয়তো সেই মুহূর্তে মানুষের সার্ভাইভ করা খুব মুশকিল হয়ে যেত। মানে আই হ্যাভ সার্ভাইভ, এক্স্যাক্টলি, মানে আই চেঞ্জড মাই জব ডিউরিং কোভিড, বাড়িতে বসে, and I started teaching, I started acquire a new subject, and I'm learning that, teaching that at the same time.
but I had enormous passion and I was having interest to explore that. তো সেই জন্য আমি খুব এনজয় করেছি সেই সময়। আই গট দ্য কল ফর মন্দার। অনির্বাণ বলে যে এরকম একটা এই থিয়েটারটা নিয়ে, মানে নাটকটা করেছি অবভিয়াসলি, মানে ম্যাকবেথ করেছি, এবং সেটা নিয়ে অনেক মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল। আমরা সিন ওয়ার্ক করেছি, প্লেও করেছি, একটা শর্ট ফিল্মও করেছিলাম। তো আমি খুব এক্সাইটেড হই শুনে যে ওটা নিয়ে একটা সিরিজের কথা ভাবছে। তারপর ওখান থেকে ও আমাকে বলে যে এরকম ভাবা হচ্ছে, তোকেই ভেবেছি। তো প্রথম যেদিনকে শুটিং স্টার্ট হলো সেদিনকে ক্যামেরার সামনে যাওয়ার পরে যে মানে এতদিন তো থিয়েটার করেছেন, তো প্রথম শুটিং স্টার্টের দিনের কি অভিজ্ঞতা? না, আমি থিয়েটার করেছি, তার আগে আমি ফিল্মও করেছি, সিরিজও করেছি। আচ্ছা, মানে মন্দারের আগে আমার প্রথম মানে বড় পর্দায়, হ্যাঁ আমার প্রথম সিনেমা হচ্ছে 2014-তে আই থিঙ্ক অন্তর্লীন একটা বাংলা সিনেমা করেছিলাম। ওই সময়ই আই থিঙ্ক চিলড্রেন অফ ওয়ার, বাংলাদেশ লিবারেশন ওয়ারের ওপর একটি সিনেমা হয়। 71-এর যে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল, দাঙ্গা হয়েছিল, সেটার ওপর একটা ফিল্ম হয়, চিলড্রেন অফ ওয়ার। এখানে বেঙ্গলের আর্টিস্ট ছিল, অনেক হিন্দি আর্টিস্ট ছিলেন। তো সেই সিনেমাটাতে আমাকে সিলেক্ট করা হয়। ওটাতে আমি পাকিস্তানি রাজাকার ক্যারেক্টার করেছিলাম। তো ফারুক শেখজি ছিলেন, রাইমার ছিল এখান থেকে। তো সেইটা আমার হিন্দিতে আমার প্রথম বড় ছবি, বড় ফিচার ফিল্ম। শর্ট ফিল্ম তার আগে করেছিলাম, সেটা হচ্ছে পারাত বলে একটি ছবি করেছিলাম। সেটা ওখানকার একটি ফিল্ম ইনস্টিটিউট আছে, শ্রী অরবিন্দ সেন্টার ফর আর্টস অ্যান্ড কমিউনিকেশন, সেখানে একজন স্টুডেন্ট, তার ডিপ্লোমা প্রজেক্ট ছিল ওই ফিল্মটা। তো সেটাতে আমি একটা খুব কমপ্লেক্স ক্যারেক্টার করেছিলাম। আচ্ছা। তো তারপর ফ্যামিলি ম্যান করি, ফ্যামিলি ম্যান সিজন 1 অ্যামাজন প্রাইমে। ওটাতে জয়েশ বলে একটা চরিত্র করি। ওটা 2019-এ রিলিজ করেছিল ফ্যামিলি ম্যান। তারপর মন্দারের কল আসে। তার মাঝখানে কিছু ছবির কল এসেছিল যেগুলোর রোলগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, মানে আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। তো সেই জন্য মানে ফিল্ম চুজিং এর ক্ষেত্রে ভীষণ ব্যাপারটা আপনার ক্যারেক্টারিস্টিক চুজি, আপনি ব্যাপারটাতে খুব, আমি দুটো জিনিস নিয়ে চুজি। সেটা হচ্ছে যে একটা আমি দেখি যে ডাইরেক্টরের ইন্টেনশন কি জন্য ফিল্মটা বানাচ্ছে এবং আমাকে কি অফার করা হচ্ছে। আচ্ছা। এবার এরকম আমি ছোট রোল বড় রোল নিয়ে আমি সেটা নিয়ে খুব একটা চুজি নই, কিন্তু আমার কি করণীয় রয়েছে, আমি কি কন্ট্রিবিউট করতে পারি। যদি দেখি যে না, এখানে আমার কিছু করণীয় নেই, কিন্তু আমার থেকে বেটার হয়তো এই রোলটা অন্য কেউ করতে পারে, কিন্তু কেননা আমি হয়তো রিলেট করতে পারছি না, কিন্তু ডাইরেক্টর এটা যখন লিখেছে কোনো একটা ইন্টেনশন নিয়ে লিখেছে, তাই আমি রিলেট করতে পারছি না বলে এমনটা নয় যে অন্য কেউ রিলেট করতে পারবে না। এবার আমি তখনই অডিয়েন্সকে রিলেট করাতে পারবো যখন আমি রিলেট করতে পারছি। অবশ্যই। আর এইটার সঙ্গে আমি অনেস্ট থাকার চেষ্টা করি যে মানে ডাইরেক্টর যখন এই সিনেমাটা ভেবেছে, তাহলে কোনো একটা ভাবনা চিন্তা নিয়ে ভেবেছে, তার একটা পরিশ্রম আছে সেটার পেছনে, তার একটা ভিশন আছে। এবার আমি শুধু রিলেট করতে পারছি না, কিন্তু শুধুমাত্র আমার কাজ কন্টিনিউ রাখার জন্য আমি ছবিটা নিয়ে নিলাম বা পয়সা রোজগারের জন্য নিয়ে নিলাম। আমি চেষ্টা করি এটার সঙ্গে অনেস্ট থাকার, কারণ আমিও সেম কাজটাই করছি। আর কেউ যখন এই ভিশনটা নিয়ে কাজ করছে, তাহলে সেটা সাকসেসফুল হওয়া খুব প্রয়োজন। তা আমি মনে করি আমি না পারলেও যদি অন্য কেউ যদি এটার সঙ্গে নিশ্চয়ই রিলেট করতে পারছে, তো সেই করুক, এবং তাতে রোলটা জাস্টিফাইড হবে, গল্পটা জাস্টিফাইড হবে। তো সেই দিক থেকে আমি তখন সোজাসুজি বলে দিই যে আমি এটার সঙ্গে রিলেট করতে পারছি না, খুব হাম্বলি, যে আমি এটার সঙ্গে রিলেট করতে পারছি না, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ পারবে। যে রিলেট করতে পারবে, আই থিঙ্ক ইউ উড বি দ্য বেটার পারসন টু প্লে দিস রোল। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে অনেস্ট থাকাটা খুব জরুরি। তো সেই দিক থেকে আমি তখন বলে দিই যে look for someone else, but if you want me to be part of this film in any other role, I'll love to, কারণ আমি সিনেমার ছাত্র, এবং তুমি যদি বলো কো-রাইটিংয়ে, আমি কো-রাইটিং করে দেবো, আমি ডায়লগ লিখে দেবো। আই রাইট গুড ডায়লগ, মানে আমি একটা হিন্দি ছবির ডায়লগ লিখেছি। তো ছবিটা যদিও হয় কমপ্লিট, মানে ফাইনালি রিলিজ হলো না, কারণ বিকজ অফ লট অফ পলিটিক্যাল প্রেশার অ্যান্ড অল, কিন্তু সেটা খুব ভালো মানে সেটা খুব ভালো সাবজেক্ট ছিল, আর ভালো সাবজেক্ট নিয়ে লিখতে ভালো লাগে। তো আই ক্যান অ্যাসিস্ট ইউ অন রাইটিং, আই ক্যান অ্যাসিস্ট ইউ ইন ডাইরেকশন, I can assist you in cinematography also.
আই হ্যাভ এডিটেড মাই ওন ফিল্ম। আমি যে শর্ট ফিল্ম যখন বানিয়েছি তার ডাইরেকশন, রাইটিং, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন অ্যান্ড এডিটিং সবটা আমার করা। শুধু আমার বন্ধুবান্ধবরা অভিনয় করেছে। হ্যাঁ, আমাকে অ্যাসিস্ট করার জন্য, হেল্প করার জন্য লোকজন ছিল, কিন্তু আই এনজয়েড দ্য হোল প্রসেস। মানে সবটা আমি করেছি এবং আমার নলেজ আছে, এটা এটুকু বলতে পারি। যতটুকু কথা বলে বুঝলাম আপনি মানে অভিনয় জগতের অভিনয়টাকে মানে রেসপেক্টের সাথে ভালোবাসেন ভীষণ, সেটা যে কোনো মানে ক্ষেত্রেই হোক না কেন, এটাকে আপনি অ্যাকসেপ্ট করেন আপনার নিজের মতো করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অভিনয় তো অবশ্যই। আর আমি যেহেতু বললাম যে আমি সিনেমার ছাত্র, তো আমি পুরো সিনেমাটাকে একটা ইউনাইটেড ওয়েতে দেখি। মানে সিনেমাটায় শুধুমাত্র অভিনেতা শুধু অভিনয় করে না, অভিনেতার যে অভিনয়টা ঠিকভাবে পৌঁছানোর জন্য অনেকগুলো হাত থাকে। মানে তার পেছনে সে যে আমাকে যে বুলিটা দিচ্ছে, যে কথা বলছি, সেটা অন্য একজন কেউ লিখেছে, তো তার অন্য আবার লাইফের রেফারেন্স রয়েছে। সেটাকে যে অ্যাপ্রুভ করেছে ডাইরেক্টর, এবং সেটাকে যে ভেবেছে সেই ডায়লগটাকে, সেখানে ডাইরেক্টরের নিজের লাইফের রেফারেন্স রয়েছে। আমি যখন ওটা করছি তখন যে সিনেমাটোগ্রাফার বা ডিওপি যে রাইট অ্যাঙ্গেলে যে ক্যামেরাটা ধরেছে আমার মুখে, সেটাকে ততটাই মিনিংফুল এবং আমার অ্যাক্টিংটাকে অতটাই মিনিংফুল দেখানোর জন্য যে লাইটম্যান তার রাইট অ্যাঙ্গেল থেকে আমার মুখে লাইটটা দিচ্ছে, যে ক্যারেক্টারটা ততটা মিনিংফুল দেখতে লাগে। বা যে সেট ডিজাইনার যে পেছনে কি কালার হবে বা সেটটা কীরকম দেখতে লাগবে, তার ইমপ্রেশনটা কী হবে, বা যে কস্টিউম ডিজাইনার আমার কস্টিউমটা ভেবেছে, যে এই পেছনে সেটটা এই কালারের, এই ক্যারেক্টারটা পার্টিকুলারলি কী কস্টিউম পরবে, যেটা থেকে ক্যারেক্টারের ভাইবসটা পাওয়া যায়, বা যে মেকআপ করছে আমাকে সেই ক্যারেক্টার হতে সাহায্য করছে, এবং ফাইনালি যে এডিট করছে, যে কোন ডায়ালগের কোন জায়গাটায় আমি কাটটা দেব, কোথা থেকে লং থেকে আমি ক্লোজে যাব, তো এই টোটালটা মিলিয়েই আমার অভিনয়টা পৌঁছচ্ছে। তাই মানুষ যখন আমার অভিনয়টার প্রশংসা করছে, শুধুমাত্র তার কৃতিত্ব আমার নয়। অনেক সময় অনেক অভিনেতারা নিজেরা নিয়ে নেন, ঠিক আছে, কিন্তু আমি যেহেতু সিনেমার ছাত্র, আমি জানি ব্যাপারটা কিভাবে ওয়ার্ক করছে। মানে আমার অভিনয়টা যে অভিনয় হিসেবে পৌঁছচ্ছে মানুষের কাছে, তার পেছনে অনেকগুলো মানুষের হাত রয়েছে। তো মানুষ যখন আমাকে এত ভালোবাসা দিচ্ছে, সেটা শুধু আমার প্রাপ্য নয়, তাদেরও প্রাপ্য। কিন্তু ভালোবাসাটা তো আমাকে দিচ্ছে, আমি তাদের জন্য শুধু প্রার্থনা করতে পারি যে তারা ভালো থাকুন এবং এইভাবে ভালো করে কাজ করে যান, কারণ সেটা তাদেরও প্রাপ্য। অনেক বড় একটা কথা বললেন। আমি সচরাচর মানে আমার দেখা ইন্টারভিউ বা আমার নেওয়া ইন্টারভিউর মধ্যে বলি, আমি কোনো সিনেমার হিরোকে এভাবে কথা বলতে দেখিনি যার কাছে অভিনয়টা একটা সাবজেক্ট, যেখানে উনি ছাত্র। অনেক বড় একটা মেসেজ আমাদের কাছে উনি পৌঁছালেন। আমরা সঙ্গে থাকবো আরও। আপনার জীবনের সব থেকে মানে বেস্ট অ্যাওয়ার্ড যদি বলি, মানে প্রথম অ্যাওয়ার্ডই যদি বলি, তো কী অ্যাওয়ার্ড ছিল সেটা? আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড আই থিঙ্ক, যদি অভিনয়ের বলি, থিয়েটারের যদি অ্যাওয়ার্ড হয় তাহলে সেটা নেট জিআরএফ, যেটা গভর্নমেন্ট থেকে পাওয়া। আচ্ছা। তার আগে হচ্ছে অ্যাওয়ার্ড, স্কলারশিপটাও একটা অ্যাওয়ার্ড, যেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা দেয়, স্টাইপেন্ডটা। সেইভাবে যদি অ্যাওয়ার্ড বলি যে ট্রফি, সেটা হচ্ছে সেটা হচ্ছে আনন্দলোক। আনন্দলোক পেয়েছিলাম হচ্ছে মন্দারের জন্য। আচ্ছা। তো সেইটা আমার প্রথম অ্যাওয়ার্ড, তারপরে অনেকগুলো পেয়েছি। এক্সপিরিয়েন্স কেমন ছিল মানে যখন অ্যাওয়ার্ডের নামটা ঘোষণা করা হলো? খুবই ভালো, কারণ এটা একটা সাহস দেয় যে আমি ঠিক কাজ করছি, এবং একটা অ্যাওয়ার্ড অবশ্যই একটা রেকগনিশন দেয় যে এই কাজটার যোগ্য, এবং সম্মান পাওয়া, যোগ্যতার জন্য যে প্রকৃত অর্থে যে সম্মান সেটা পাওয়া, সেটা অনেকটা সাহায্য করে নিজেকে যে আমি ঠিক রাস্তায় আছি। তো সেটা থেকে অনেক সাহস পাওয়া যায়, অনেক ইন্সপিরেশন পাওয়া যায়, এনকারেজমেন্ট পাওয়া যায়। তো ভালো লাগে, অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে। এবং অ্যাওয়ার্ড পেলে আমি দেখেছি মানে মানুষেরও অনেকটা পারসেপশন বদলায়, কিন্তু আসলে তা নয়, মানে বিষয়টা তা নয়। কারণ অ্যাওয়ার্ডের বিষয়গুলো এখন মানে অনেক কিছু, অনেক রকম ব্যাপারও থাকে। তো মানে যে আমার নমিনেশনে আছে বা যে পাচ্ছে না, তার মানে এই নয় যে সে কম কিছুতে, মানে সে অভিনেতা, মানে সেই যোগ্যতা নেই যে সে অ্যাওয়ার্ড পাচ্ছে, এমনটা নয়। প্রকৃত অর্থে অনেকেই খুব ভালো কাজ করছে, যে পাচ্ছে এবং যে না পাচ্ছে, দুজনেই। কিন্তু অ্যাওয়ার্ডটা এইটার কোন অনস্বীকার্য যে অ্যাওয়ার্ড আমাকে যারা দিয়েছেন, আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ যে তারা আমাকে বেঁচেছেন, এবং ধন্যবাদ জানাই তাদের।
অবশ্যই আমাকে অনেকটা সাহস দিয়েছে, ইন্সপিরেশন দেয়, এনকারেজমেন্ট দেয়, যে একটা রেকগনিশন পাওয়া দিল কেউ, সেটা ভালো লাগে। তো ওই অ্যাওয়ার্ড নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, যেমন কেউ কেউ বলেন যে অ্যাওয়ার্ড যোগ্যতায় নয়, পয়সা দিয়ে কেনা যায়, এই বিষয়ে কি বলবেন? এটা হয়তো হয়, এটা আমার ক্ষেত্রে যেহেতু হয়নি, তাই আমার এটা বলা ঠিকও হবে না, আর আমি এটা বলতেও পারবো না যে এরকমটা আদৌ হয় কি না। কারণ আমি যদি দেখি যে হ্যাঁ এরকমটা হচ্ছে, কারণ এটা আমি শুনেছি, এটার কোনো আমার প্রকৃত অর্থে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেটা আমার বলাটা ঠিক হবে না যে এরকমটা হয়েছে, কারণ আমি তো কোনো অ্যাওয়ার্ডের জন্য তো দিতে হয়নি আমাকে। তো আমার মনে হয় কেউ যদি, আমার মনে হয় সব থেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে অডিয়েন্স বিচার করে বলে দেয় যে কি আসল সত্যিটা কি, আর কে জেনুইনলি অ্যাপ্রিশিয়েট করছে আর কে না সেটাও বোঝা যায়। যে আমাকে যখন আমি এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি, কোনো একটি দোকানের একজন কর্মচারী, সে দূর থেকে দেখে আমাকে চিনতে পারলো যে ও হচ্ছে বিতান বোস, সে ওখান থেকে চিৎকার করছে, তার যে উচ্ছ্বাস সেইটা অন্য লেভেলের, সেটা তো অন্যভাবে আমি আমার ক্লোজ হ্যাঁ আমার ক্লোজ ফ্রেন্ডদের মধ্যেও আমি আমার কোনো সাকসেসে ওই রকম উচ্ছ্বাস দেখিনি। তো তার মধ্যে যে আনন্দটা হচ্ছে সেটা তো যে আমি দিতে পারছি, এটাই বিশাল ব্যাপার। মানে আমি যে তার মধ্যেই ভালো লাগাটুকু তৈরি করতে পারছি আমার কাজ দিয়ে, এর থেকে বড় আর কি অ্যাওয়ার্ড আছে? মানে সে তার অন্যান্য সঙ্গী সাথীদের নিয়ে, কর্মচারীদের নিয়ে সে দৌড়ে আসছে আমার কাছে আমার সঙ্গে দেখা করবে বলে, মানে এতে আমি এর কৃতিত্ব নিতে পারিই না। এর কৃতিত্ব অনেক বড়, মানে এগুলো ইনট্যাঞ্জিবল জিনিস, মানে তার মধ্যে যে ভালো লাগাটা তৈরি হচ্ছে, সে হয়তো আমাকে দেখে রেকগনাইজ করতে পারছে যে বিতান বোস, সে হয়তো ওই চরিত্রটাকে দেখে যে চরিত্রটাকে ভালোবেসে ফেলেছে, তার সঙ্গে ইমোশনালি কানেক্ট করে ফেলেছে। কিন্তু যে লিখেছে, যে নির্দেশনা দিয়েছে, যে এডিট করেছে, যে সিনেমাটোগ্রাফি করেছে, যে লাঞ্চ ব্রেক ওভার হয়ে গেছে 3টে অবধি যে রিফ্লেক্টার নিয়ে দাঁড়িয়ে আছে আমার মুখে, যে লাইটটা মেরেছে, প্রত্যেককে তার কৃতিত্ব যায়। সেই ভালোবাসার অধিকার সবার প্রাপ্য। একদম তাই। তো আপনার এই পুরো চরিত্রে, যে কটা চরিত্রে কাজ করেছেন এখন অবধি, সব থেকে আপনার পছন্দের চরিত্র কোনটি? আমার পছন্দের চরিত্র, সবকটি চরিত্রের নিজস্ব কিছু ইউনিকনেস আছে, এবং প্রতিটি চরিত্রই আমাকে কিছু না কিছু দিয়েছে, কিছু শিখিয়েছে, কিছু পেয়েছি, কিছু দিয়েছি। তো প্রত্যেকটা চরিত্রেই নিজের জায়গায় আমার কাছে প্রিয়, কারণ আমি সেগুলোকে প্রপারলি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি। এবার চরিত্রের স্কোপ কোনোটাতে কম, কোনোটাতে বেশি থাকতে পারে। কোনো চরিত্রে হয়তো 10 স্কোপ আছে, আমার প্রচেষ্টা 100% দেওয়ার, এবং সেটাতে আমি চেষ্টা করবো 10-এ 10ই দেওয়ার। এবার কোথাও হয়তো 4 আছে স্কোপ, সেখানে আমি যদি 10ও দিই দেখা যাবে 4ই। তো সেইটা হয়তো দেখতে, হয়তো অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা দেখতে হয়তো একটু কম বেশি লাগতে পারে, যে এই চরিত্রটা আমার দারুণ লেগেছে, এই চরিত্র মোটামুটি, ওটা একটু ভালো, ওটা খুব ভালো। কিন্তু আমার মানে আমার যে চরিত্রটার প্রতি আমার সিনসিয়ারিটি 100%, এবং আমি প্রত্যেকটাকে তার আগেরটার থেকে বেটার করার চেষ্টা করেছি। কিন্তু তার স্কোপই যদি অল্প হয়, আমার তাতে কিছু করার নেই। কিন্তু প্রত্যেকটা চরিত্রের মধ্যে নিজস্ব কিছু ইউনিকনেস আছে, সেই জন্যই আমি চরিত্রগুলো নিয়েছি, এবং সেই চরিত্রগুলো আমাকেও কিছু শিখিয়েছে, কারণ আমি ওই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে গেছি, যে ওই চরিত্রগুলো যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে গেছে। তো সেটা অভিনেতা হিসাবে আমার কর্তব্য। এবার সেটাকে আমি সাইডও করেও দিতে পারি। সেদিনকে একজনের সঙ্গে কথা হচ্ছিল যে অধিকাংশ সময়, মানে আমরা যেটাকে প্রকৃত অর্থ অভিনয় বলি, মানে আমরা এর অনেক ভালো অভিনয়ও বলি এগুলোকে, যেগুলো হয়তো খুব প্রিটেনশিয়াস। অনেক অভিনেতা আছে হয়তো অত ডার্ক জোনে যায় না। এবার প্রত্যেকে তো আর ড্যানিয়েল ডে-লুইস নয় যে সে লেফট ফুট করতে গিয়ে নিজেকে প্যারালাইজ করে নেবে, সে ওই জোনে নিয়ে যাবে নিজেকে, কারণ তার তো আরও লাইন আপ রয়েছে প্রজেক্ট, তাকে তো আবার পরের প্রজেক্টও করতে হবে, সেটাও করতে হবে, ওটাও করতে হবে। ওটা কিছু অভিনেতার মধ্যেই ওই ক্রেজিনেসটা আছে, যে আমি একটা কাজই করবো, এমন করবো যে ওটা হিস্ট্রি হয়ে যাবে, ওটা মানুষ মনে রাখবে দীর্ঘদিন, যতদিন বেঁচে থাকবে ততদিন মনে রাখবে। দ্যাটস আ ফ্যাক্ট। মানে আমি যদি গডফাদার দেখি, আমি যদি লেফট ফুট দেখি, আই উইল রিমেম্বার রেস্ট অফ মাই লাইফ। তো সেটা সেই জন্য, কারণ সে আমাকে ইম্প্যাক্টটা করেছে এবং সেই এক্সপিরিয়েন্সটা করিয়েছে।
এবার অনেক অভিনেতা হয়তো খুব সাইড দিয়ে হয়তো প্রিটেনশিয়াস হয়ে চলে গেল, সেটা হয়তো অতটা দাগ কাটলো না, সেটা আমাদের ভালো লাগলো, খুব ভালো। কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল কিছু দেখতে পাই তখন আমাদের চক্ষু ছানা পড়া, মানে তখন আমরা ওয়াও, মানে ভেতর থেকে, হ্যাঁ ওটাকে ভুলতে পারি না, তখন ওটা হিলিয়ে দেয়, ভেতর থেকে নাড়িয়ে দেয়। তো সেই বিষয়গুলো অনেকটা ওই রকম। সরি, আমি আসল প্রশ্ন থেকে অনেকটা ঘুরে গেছি। কোনো অসুবিধা নেই, শুনতেই তো এসেছি। যদি বলি আপনার মন্দার করার মধ্যে, মন্দার পুরো সিনেমার মধ্যে সব থেকে পছন্দের ডায়লগ কি? পছন্দের, আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমার কাছে তো সব ডায়লগই পছন্দের। এবার কোনো ডায়লগের সঙ্গে হয়তো রিলেট করি বেশি, রিলেট করি কম। একটা সিনের কথা বলতে পারি যে সিনটার সঙ্গে আমি ভীষণভাবে রিলেট করেছিলাম। সেটা হচ্ছে নৌকোয় যখন মন্দার যখন ওকে মারতে যায়, ওর বন্ধুকে মকাইকে যখন মারতে যায়, নৌকোর যে সিনটা লেখা হয়েছিল, সেই সিনটা আমি প্রথমবার যখন পড়ি তখন ওটার সঙ্গে এইভাবে কানেক্ট করে গিয়েছিলাম যে প্রথমবার পড়ার পর আই ক্যান রিমেম্বার দ্য লাইনস। ছোট ছোট লাইন ছিল, বাট আই রিমেম্বার দ্য হোল সিন। মানে এরকম এর আগেও হয়েছে আমার সঙ্গে, যখন আমি কোনো প্লে করছি তখন ডাইরেক্টরের মনে হলো, ডাইরেক্টর নিজেই হয়তো গোটা প্লেটার অনেকগুলো সিন এডিট করেছে, তো করতে করতে করার পর তার মনে হলো যে এই লাইনটাও ভালো, এই জায়গাটা ভালো বলছে, তাহলে এই জায়গাটা ভালো বলবে, এই জায়গাটা ভালো আসবে। ওর মনে হলো তখনই এডিট করে আমাকে হয়তো 6টা লাইন 7টা লাইন 10টা লাইন দিয়ে দিল। সেটা হয় উর্দুতে, আর সেটা রাইমে, শেক্সপিয়ারের ওথেলো করছি রাইম। মানে ইটস আ কোয়াইট টাফ ফর আ বেঙ্গলি পারসন হু ইজ নট ইন হিন্দি, উর্দু। আমি যেহেতু ক্যারেক্টারে ছিলাম, আমি জাস্ট একবার দেখলাম কি ছিল, কি চলছিল, আই অলসো ডোন্ট নো। এখন আমি যদি এটা এরকম কেউ যদি দেয়, আনবিলিভেবল, আই কান্ট ডু ইট। আচ্ছা, I doubt anyone can do that. But this kind of miracle happens, যখন তোমার focus and you are completely into the character, it happens. And these magical things just happens. There are no formula, no craft, no technique. No one can teach you that. And you also can't repeat that. Once you get out from that character, you cannot repeat that. But that just happened. I just saw the lines, পড়ছি, because I was into the character emotionally and mentally. আমি দিয়ে দিলাম, started doing the scene, not even just said the dialogue. Started doing the scene with my co-actress. And that is a very intense scene. মানে Othello has just মানে breakdown. That kind of, that ওর মাথা মন কিছু কাজ করছে না, আর এরকম কোলাপস করে গেছে। সেই জায়গায় ও উর্দুর ওই লাইন বলছে রাইমে, মানে কবিতার মতন, চোবোলা। আমরা করছিলাম, প্লেটা করছিলাম হচ্ছে নটঙ্কি স্টাইলে। তো ওরা কিছু প্রপার কিছু এরকম স্টাইল আছে ওদের, যেগুলোতে ওরা গায়, গেয়ে অভিনয় করে। তার মধ্যে একটা হলো চোবোলা, একটা হলো বেহরে তবিল। তো ওদের কিছু পার্টিকুলার কিছু কম্পোজিশন বাঁধা আছে, না 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 না। তো এইরকম চোবোলাতে ওই এরকম ইসেতে মিটারে বলতে হয়। তো এবার সব সময় যে গাইতে হচ্ছে তা নয়, কোথাও কোথাও জাস্ট বলছি লাইনগুলো, ইমোশনালি বলছি, কোথাও গাইছি, তো সেটা মিলিয়ে মিশিয়ে হচ্ছে। বাট আই কান্ট ইভেন ইম্যাজিন যে আমি একটা লাইন পড়ে, একটা 8টা-10টা লাইন পড়ে আমি বলে দেবো, অ্যান্ড এভরিওয়ান শকড। আই এম নট ডাউটিং মাইসেলফ বিকজ আই এম ইনটু দ্যাট ক্যারেক্টার, ইনটু দ্য ইমোশনাল স্টেট। বাট ওয়ান্স আই জাস্ট রেড ইট, আই রিমেম্বার দ্য লাইনস। সো দিস থিংস জাস্ট ম্যাজিক্যালি হ্যাপেন্স। তো যেটা বলার জন্য এটাতে গেলাম, সেটা কি ছিল, সেটাতে আমি সব থেকে পছন্দের ডায়লগ, হ্যাঁ, তো সেই সিনটা, তো মন্দারের ওই রকম একটা সিন লেখা ছিল, কিন্তু এই সিনটা যে লেখা হয়েছে, ক্রেডিটটা তার। কারণ ওই যে সিনটা লিখেছে, সিনটায় যে রকম ভাবে মফস্বলের বা কোনো গ্রামের দুটো বন্ধু তারা কথা বলতে পারে, এবং শুধু তাই নয়,
শুধু যে কলিকুয়াল ডায়ালগ হচ্ছে বা ডায়ালগ বাজি হচ্ছে তা নয়, তার মধ্যে ক্যারেক্টারের পলিটিক্স বেরিয়ে আসছে, হ্যাঁ দারুণ সিনটা অ্যাকচুয়ালি, ক্যারেক্টারের সাইকোলজি বেরিয়ে আসছে, ক্যারেক্টারের হিস্ট্রি বেরিয়ে আসছে, তাদের মধ্যে কি সম্পর্ক, তারা কোথায় থাকে, তাদের স্ত্রীর সঙ্গে তাদের কি সম্পর্ক, এবং সেটা এবং তাদের তাদের নিজেদের রিলেশনশিপে তারা কোন জায়গায় আছে, কতটা অধিকার আছে বন্ধুত্বের মধ্যে, সমস্তটা বেরিয়ে আসছে। মানে ছোট্ট একটা সিন, এরকম সিন খুব রেয়ার পাওয়া যায়। মানে আমি ওটা রাইটারকেও বলেছি, প্রতীক যে ওকেও বলেছিলাম যে খুব ভালো লেখা হয়েছে, যে এরকম সিন লেখার জন্য এগুলো খুব কনসিয়াসলি হয় না। যখন আমাদের কাছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, তখন আমরা যখন এরকম কোনো সিন লিখতে বসি এবং রিলেট করতে পারি ক্যারেক্টারগুলোর সঙ্গে, এবং তখন যেটা আমরা লিখছি সেটা অনেক দিনের অভিজ্ঞতা থেকে আসছে, তাই আমাকে খুব বেশি ছড়াতে হচ্ছে না, আমাকে প্রচুর লিখতে হচ্ছে না, দুটো কথা বলবো সেটা একদম গিয়ে লাগবে এবং তাদের সব কিছু কমিউনিকেট হয়ে যাবে। তো সেই রকমভাবে লেখা, প্রিসাইজলি যখন লেখা হয়, খুব স্ট্রাগল করতে হয় না কানেক্ট করার জন্য, বিকজ ইউ হ্যাভ অলসো গন থ্রু দ্যাট সেম এক্সপিরিয়েন্স। যদি সত্যি সত্যি সেই যাপনটা থাকে, তাহলে খুব বেশি সময় লাগবে না কানেক্ট করতে। তো সেটা লাগেনি, মানে পড়ার পরে আই ক্যান রিলেট উইথ দ্য ক্যারেক্টার, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট সিন আই থিঙ্ক। মানে মন্দারে যত সিন হয়েছে আমি রিলেট করেছি, আমার রিলেট করা সব থেকে বেস্ট সিন। এবং সেটা আমি নই, মানে যারা দেখেছে, আমাকে একজন সিনেমাটোগ্রাফার হঠাৎ একদিন রাত্রে একদিন ফোন করে বলছে যে এখন এই সিনটা দেখছি। তাই আমি বললাম কেন বললো, কিছু না কিছু তো কানেক্ট করেছে, সবাই তো বলেনি। এবং ওই সিনটার কথাই কেন বললো, অনেক তো সিন রয়েছে, অনেক কিছু হচ্ছে পুরো সিরিজে, তো কিছু না কিছু কানেক্ট করেছে। এটা সেটা তো শুধু আমার নয়, রাইটার থেকে শুরু করে, ডাইরেক্টর থেকে শুরু করে, আমার, সিনেমাটোগ্রাফারের, এবং ফাইনালি গিয়ে যখন অডিয়েন্সের কাছে পৌঁছেছে। তো এই যে পুরো প্রসেসটা হচ্ছে, এটাতে অনেকগুলো লোকের অনেকগুলো রেফারেন্স, অনেক যাপন, অনেক জীবনযাপন, অনেক ইনটিউশন, আইডিয়াস, অনেক কিছু রয়েছে। একদম তাই। কিন্তু ফাইনালি গিয়ে যখন অডিয়েন্স সেটা দেখছে, তার একটা কিছু অনুভূতি হচ্ছে, সেটা নস্টালজিয়া হতে পারে, তার প্রিভিয়াস লাইফ হতে পারে, কোথাও গিয়ে একটা ভালো লাগা তৈরি হচ্ছে। কী জন্য হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কেউ জানে না, সেটা জাস্ট হ্যাপেন্স, ম্যাজিক্যাল। তো ওটা ওইভাবেই হয়, এগুলোর কোনো ক্রাফট নেই, কোনো টেকনিক নেই, কোনো ইনস্টিটিউট শেখাতে পারবে না, কোনো গুরু শেখাতে পারবে না, জাস্ট হ্যাপেন্স। তো এটাই মজা, এটাই ফান, এই কাজের এটাই ফান, যে সামথিং হ্যাপেন্স ইউ নেভার থিঙ্ক অফ, মানে কিছু ম্যাজিক্যাল হয়ে যায়, জাস্ট ফ্লোতে কিছু ম্যাজিক্যাল হয়ে গেল। ওটা কিভাবে রিপিট হবে জানে ইউ ডোন্ট নো, কিন্তু কিছু রিপিট করতে পারে, দ্যাট হি ইজ আ ম্যাজিশিয়ান। উই ট্রাই, সামটাইম সাকসিড হয়ে যেতে পারি। এবার আমিও হয়তো সেটা খুঁজছি যে কিভাবে সেটা ম্যাজিকটাকে বারবার প্রতি সিনে আনা যায়, বাট ইট ডাজন্ট হ্যাপেন, ইউ নো, কারণ সব সিনে সেই আসতে হবে তো, মানে আমার একার কৃতিত্ব নয় তো, মানে ওটাতে ঠিক ডায়ালগ হতে হবে, সবকিছু যখন ঠিক 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 প্লেস হয়, তখন গিয়ে একটা সুন্দর, মানে এই যে ইন্টারভিউ সেশনটা করছি, এখানে মাইকটা ঠিক জায়গায় প্লেস, মাইকটা ঠিক জায়গায় প্লেস, যে রেকর্ড হচ্ছে ও ঠিকভাবে যাচ্ছে, এই যে যন্ত্রের মধ্যে দিয়ে এই রেকর্ড হচ্ছে ডিজিটালি, এবার কিছু রেকর্ড হচ্ছে এখানে, যে সমস্ত ব্যাপারটা যদি প্রপার প্রপোর্শনে ঠিক ফ্রিকোয়েন্সিতে যখন সাউন্ড ডিজাইন করবে, ডেসিবেলটা ঠিক ঠিক আছে কিনা, অডিয়েন্স যখন এক্সপিরিয়েন্স করবে কিভাবে করবে, সমস্তটা যখন ঠিকঠাকভাবে পৌঁছবে, এটাকে আবার পৌঁছতে হবে ওয়ারে, তো সমস্তটা যখন ঠিক ঠিকভাবে হবে, সেটা তখন একটা ভালো এক্সপিরিয়েন্স অডিয়েন্স নিতে পারবে এই ইন্টারভিউটা। কিন্তু এটার মধ্যে তো শুধু আমার তোমার হাত নেই, অডিয়েন্স দেখছে হয়তো আমাদেরকে, বাট দেয়ার আর লট অফ পিপল আর এনগেজ হিয়ার। তাদের কনসেন্ট্রেশন, তাদের আইডিয়া, তাদের নলেজ, তাদের ট্রেনিং, সমস্তটা ইনকর্পোরেটেড, এবং যারা যারা এরপরে কাজ করবে এই পুরো ব্যাপারটা নিয়ে, তাদের নলেজ, তো তারপরে গিয়ে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। এবার সেখানে যদি কিছু ম্যাজিক্যাল হয়ে গেল তো হয়ে গেল, বাট দিস থিংস শুড বি প্রপার। তখন তুমি কিছু এক্সপেক্ট করতে পারো যে এরকম কিছু একটা হলেও হতে পারে, কিন্তু হবেই যে এরকম কোনো গ্যারান্টি নেই। সো ইউ ক্যান অনলি ট্রাই ইউর বেস্ট, যেটা তুমি করতে পারো, যেটা তোমার কাজটাকে তুমি অনেস্টলি প্রপারলি করতে পারো, সেটাই আমরা করি, চেষ্টা করি যে করা, মানে যে যা নিজের কাজটাকে 100% দেওয়ার চেষ্টা করে, কখনো কোথাও একটা ম্যাজিক হতেই পারে, যদি সেটা প্রপার হয়। হ্যাঁ। পরের প্রশ্ন হচ্ছে যে নেক্সট চরিত্র যেটা রিসেন্টলি করেছো, সেটা হচ্ছে ওই আবার প্রলয়। আবার প্রলয়তে
শাশ্বত চ্যাটার্জি সাথে পরাণ বন্দ্যোপাধ্যায়, দুজন গুণী ব্যক্তি, অনেক বছর ইন্ডাস্ট্রিতে আছে, তাদের সাথে কাজের কি এক্সপিরিয়েন্স? খুবই ভালো এক্সপিরিয়েন্স, এগুলো তো সবসময় হয় না। শাশ্বতদের সঙ্গে আমার বেশিরভাগ শুটিংয়ের অভিজ্ঞতা, অন স্ক্রিন অফ স্ক্রিন, একসাথে গাড়িতে যাওয়া, একই ভ্যান শেয়ার করা, সবটাই হয়েছে। কিন্তু হ্যাঁ, আমি শুরুতে তার আগে মহাভারত মার্ডার্সে একসাথে কাজ করেছিলাম, একসাথে আমরা গ্রিন রুম শেয়ার করেছিলাম। তখন খুব ভেবে ভেবে প্রশ্ন করছিলাম যে কি জিজ্ঞেস করবো আচ্ছা, যাতে ডিস্টার্বও না হয়, কারণ আমিও অ্যাক্টর, আমিও জানি সাইলেন্স দরকার। কিন্তু আমি দেখলাম যে ডিস্টার্ব হয়নি, কিন্তু কোয়েশ্চেনটা বুঝে করতে হবে, ফালতু কথা বলা যাবে না। আচ্ছা, মানে যেটা বলবে সেটা একটা মিনিং থাকতে, কিছু একটা, ওটা এক কথার উত্তর হতে পারে। আমি বললাম সব থেকে ভালো করা, সব থেকে ভালো চরিত্র কোনটা তোমার সব থেকে বেশি মানে এনজয় করেছো বা সব থেকে বেশি কানেক্ট করেছো? কোনো পজই নেই, সেকেন্ডের পজও নেই, মেঘে ডাকা তারা, সাইলেন্স, এক কথায় উত্তর। আচ্ছা, কোনো ডেসক্রিপশন, কোনো এক্সপ্লেনেশন নেই। আমি ভাবলাম হয়তো বলবে কিছু আরো, আচ্ছা, এক কথায় উত্তর, আর কিছু ইয়েই নেই। আর পরাণ ফেভারিট ডাইরেক্টর বললাম বাবুদা। আচ্ছা, ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো মেঘ ফেগ নেই মাথায়, কোনো একদম ক্ল্যারিটি, ফুল ক্ল্যারিটি। তো এরকম মানুষের সঙ্গে কাজ করে ভালো লাগে, অনেক কিছু শেখা যায়, খুব ভালো। আচ্ছা। সবাই এখন অভিনেতা, মানে বাংলা চলচ্চিত্রে বেশিরভাগ মানুষই এখন রাজনীতির সাথে যুক্ত হচ্ছে আস্তে আস্তে, তো সে বিষয়ে তোমার কি মত? খুব ভালো। তুমি আগামী দিনে কি তোমাকে দেখতে পাবো, মানে মিস্টার দেবাশিস মন্ডলকে আমরা দেখতে পাবো কি? আমি নিজেও জানি না, আমি নিজেকে নিজে খুঁজছি, প্রতি মুহূর্তে ডিসকভার করছি, এবং আমি যখন সত্যি সত্যি খুঁজি, তখন আমার মধ্যে থেকে এমন এমন জিনিস বেরিয়ে আসে যেগুলো আমাকেই সারপ্রাইজ করে দেয়। আচ্ছা, আমি ভাবি এরকম, আমি ভাবি কালকে কি হবে আমার সাথে আমি নিজে জানি না। আমার কোনো ক্যাটাগরি নেই, কোনো বাধা প্রিন্সিপাল নেই। হ্যাঁ, কি ভালো কি ঠিক সেটাকে আমিও বোঝার চেষ্টা করছি, খুঁজছি, কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে আমিও বুঝছি, কি প্রিন্সিপাল হওয়া উচিত সেটা আমিও বুঝছি, সমাজ, জীবন, ইউনিভার্স কিভাবে চলছে সেগুলোকে আমি বোঝার চেষ্টা করছি। তো এবং তার সঙ্গে আমি তো কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে জন্মাইনি যে আমি কোনো প্রিন্সিপাল নিয়ে জন্মেছি, এটা হতে হবে, এটা করব। আমার যেটা যখন যেভাবে ঠিক মনে হচ্ছে আমি সেভাবে রেসপন্ড করছি। এই যে আমি এখন কথা বলছি, যেভাবে কথা বলা আমার এখন ঠিক মনে হচ্ছে সেভাবে বলছি, কালকে হয়তো অন্য কিছু মনে হবে, হতেই পারে। মানুষ তো এমনিতেও পরিবর্তন, অনেক রকম জীবনের অনেক রকম ফেজের মধ্যে দিয়ে যাই। কখনো আমি ডিসকভার করেছি আমি রুড, কখনো আমি ডিসকভার কারোর সঙ্গে হয়তো রুডলি কথা বলেছি, কখনো হয়তো কিন্তু প্রতি মুহূর্তে আই এম ইন্ট্রোস্পেক্টিং মাইসেলফ যে কি হচ্ছে আমার সঙ্গে ইমোশনালি, মেন্টালি। তো সব কিছুই তো চলতে থাকে, জাজমেন্ট, সব কিছুই চলতে থাকে। তো তার মধ্যে থেকে নিজেকে বোঝা যে কি হচ্ছে। এবার কেউ যদি এবার আমার হ্যাঁ প্রশ্নতে ফিরে আসি, সেটা হচ্ছে অনেক দূর চলে যায় প্রশ্ন থেকে, ভালো তো। হ্যাঁ, তো দর্শক অনেক বেশি জানতে পারছে। আমার পলিটিক্স নিয়ে কোনো অসুবিধা নেই। আমার যেটার সঙ্গে আমি কানেক্ট করতে পারি সত্যি, যে কোনো গুড রিজনের জন্য কোনো সোশ্যাল ওয়ার্ক করা, যারা অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্ক করছে আমার মনে হয় তাদের জন্যই ইকোলজিটা এখনও ঠিকঠাক আছে। আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি ঠিকঠাক সব কিছু, মানে এক একজন হয়তো যারা যারা কাজ করছে তাদের সম্পর্কে কেউ জানেও না, নীরবে নিভৃতে করে যাচ্ছে। কেউ কেউ কাজ করে সারা জীবনে একটা হয়তো জঙ্গল তো বানিয়ে ফেলেছে, প্রচুর লোক আছে, সাউথ ইন্ডিয়া আছে, এমপিতে আছে, পাঞ্জাবে আছে, যে নিজের একটা হয়তো জমি নিয়ে সে হয়তো গাছ লাগাতে শুরু করেছে, পুরো কমিউনিটি, এনজিও সবাই জুড়ে গেছে, নিজের ল্যান্ড ডোনেট করে দিয়েছে। বানাও, ইটস এ গুড কজ অ্যান্ড ইটস নট ফর ইয়োর সেলফ, ইট ইজ ফর সামথিং হুইচ আর দ্য কামিং জেনারেশনস দে উইল লিভ। মানে আমরা জানি না কতদিন পৃথিবীর আয়ু, কিন্তু যেভাবে বরফ গলতে শুরু করছে উত্তরে দক্ষিণে, যে বলছে 2050-এর মধ্যে কলকাতা ডুবে যাবে। তো কিছু মানুষ আছে যারা কাজ করছে প্রকৃত অর্থে, সেই করার সুযোগ যদি পলিটিক্স দেয়, আই ডোন্ট মাইন্ড। মানে সেটা আমাকে যদি একটা পাওয়ার দেয়, যে পাওয়ারটাকে আমি ইউজ করতে পারি ভালো কোনো উদ্দেশ্যে, যেটাতে আমি মানুষের কল্যাণ করছি সেটা তো করবই, তাতে আমি ভালো ফিল করছি, ওয়াই নট। মানে আমি
তাতে মানে আমি তো আজকে যে কাজটা বেছে নিয়েছি সেই কাজটা দিয়ে আমি মানুষের কিছু ভালো, কাউকে যে ভালো ফিল করাতে পারছি, কেউ যে এয়ারপোর্ট থেকে দৌড়ে দৌড়ে আসছে দেখা করার জন্য, ছবি তোলার জন্য, কেউ এসে নিজের চ্যাট বক্স খুলে দেখাচ্ছে, দেখো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার কি ডিসকাস হয়, তোমার ছবি দিয়ে দেখো কি লিখেছে। তো ইটস আ বিগ থিং ফর মি। আই নেভার থট অফ যে আমি কারোর প্রাইভেট স্পেসে, কারোর প্রাইভেট ডিসকাশনে ঢুকে যাবো। ইটস আ বিগ অ্যাচিভমেন্ট না, মানে এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কি কেই দেবে? অবশ্যই। কারোর কেউ পার্সোনাল লাইফে তার প্রাইভেট স্পেসে আমাকে নিয়ে ডিসকাস করছে, এর থেকে বড় আর কি হতে পারে? এর থেকে বড় অ্যাওয়ার্ড পৃথিবীতে আর হতে পারে না, আমার মনে হয় না। এই ভালোবাসার থেকে আর কিছু সে আমাকে শেয়ার করছে, আমাকে যে স্পেশাল ফিল করাচ্ছে, নো কোনো অ্যাওয়ার্ড এভাবে করাতে পারবে না। তো রাজনীতিতে আসলে সবার প্রথমে কি করবে তুমি যদি রাজনীতিতে আসো সমাজ কল্যাণের জন্য? প্রচুর কিছু আছে করার। ফার্স্ট থিং যদি কিছু বলি, যেগুলো আমার যেগুলো তো করতে পারবো সব করব। মানে যা যা আমার আয়ত্তের মধ্যে আমাকে যা যা পাওয়ার দেবে, মানে এনভায়রনমেন্ট থেকে শুরু করে যে অ্যাটমসফিয়ারে আমরা বাঁচছি, সোসাইটি ইজ নট রানিং ইন দ্য উইথ আ গুড কন্ডিশন। মানে যে জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ইটস নট গুড। এবং শুধু খারাপ বললে হবে না, উই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি টু চেঞ্জ। আর চেঞ্জটা শুরু হবে ওদিক থেকে নয়, এদিক থেকে। আমি চেঞ্জ হলে আমাকে দেখে মানুষ ইন্সপায়ার হবে। একজন রাজনেতার কাজ শুধুমাত্র সে কাজ করে যাবে তা নয়, সে শুধুমাত্র মানুষকে ইন্সপায়ার করতে পারে। আই এম লুকিং ফরওয়ার্ড, দেব ইজ ডুইং ভেরি গুড, মানে হোয়াট এভার হি ইজ ডুইং, মানে উইথ আ গুড কজ। ও যে গাছ লাগাচ্ছে, ও যে মানুষের ইকোলজি যাতে আরো ভালোভাবে ওখানে মানুষ বাঁচতে পারে সেগুলোর জন্য যে ভাবছে, and taking action for that, apart from everything, সবাই হয়তো করছে, কেউ পার্ক বানাচ্ছে, কেউ কিছু করছে। তো আমি সেটাই বলছি, মানে যারা অ্যাকচুয়ালি কাজ করছে তাদের খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না, এবং তারা অ্যাকচুয়ালি জেনুইনলি ওয়ার্কিং অ্যান্ড জেনুইনলি মেকিং সাম গুড চেঞ্জ, যেগুলো হয়তো আমরা জানতেও পারছি না, কিন্তু তাদের জন্যই আমরা কিন্তু সার্ভাইভ করছি। নেগেটিভিটি আছে, নেই যে তা নয়, কিন্তু পজিটিভিটিটা আছে এবং খুব ভালো মতো আছে। জেনুইনলি পিপল বিলিভ দ্যাট, বিকজ when I am doing good something for my society, something for my people, something for my land, যেখানে আমি বাঁচছি, আমার আশপাশটা সুন্দর করলে তো অটোমেটিকলি আই উইল ফিল গুড না? মানে আমি যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে গাছ, সুন্দর পরিবেশ, আই উইল গেট মোর অক্সিজেন অ্যান্ড আই উইল ফিল গুড। I cannot underestimate this. This is a very major thing. একদম, and this is directly connect with my mental health. আমরা গাছ খুঁজতে গেলে ডুয়ার্স যেতে হয় আমাদের আজকাল। Not only, হ্যাঁ, শুধু গাছ নয়, মানে জঙ্গল খুঁজে বেড়াই আমরা একটু অক্সিজেন বেশি পাওয়ার জন্য, সবকিছু। তো সেটা যদি এখানে আর মানুষজন যদি ভালো থাকে, তাদের স্বভাব ব্যবহার সব পরিবর্তন হয়ে যাবে। আমরা যে রাস্তাঘাটে অনেক দেখছি মানুষের রেগে আছে, ফ্রাস্ট্রেটেড, ক্ষোভ, কেউ অল্পতে রিয়াক্ট করে ফেলছে, কি জন্য? বিকজ they are not feeling good, they are not mentally well, তারা মেন্টালি কোথাও ডিস্টারবেন্স আছে, তাদের মধ্যে চাপার, ক্ষোভ, সব কিছুতে একটা রাগ, পলিউশন, সব মিলিয়ে সব কিছু এফেক্ট করছে তো তাকে। তো সেটা যদি বেটার হয়, হ্যাঁ, আমাকে তখন ভালো ফিল করতে আমাকে পাহাড়ে যেতে হবে না, আমি তো আমার জায়গা থেকেও ভালো ফিল করতে পারি এবং ভালো ফিল করাতে পারি। এবং ইটস অল কানেক্টেড না, আমরা সবাই তো কানেক্টেড। আমরা মনে করছি আমরা ইন্ডিভিজুয়াল, বাট আমরা তো একই এয়ারে, আমরা একই হাওয়ায় শ্বাস নিচ্ছি। তো সো উই অল আর কানেক্টেড। তো কেউ আমার সামনে কেউ খারাপ ফিল করলে, কেউ রেগে থাকলে আমি কিভাবে ভালো ফিল করব? কারণ সে তো আমাকে রিয়াক্ট করছে সেইভাবে। এনার্জি তো এক্সচেঞ্জ হচ্ছে, সেটা আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি না, বাট এনার্জি তো এক্সচেঞ্জ হচ্ছে। আই ক্যান নট ফিল গুড যে আমার আশেপাশে কেউ যদি মানুষ যদি ভালো না থাকে। তা আমাকে ভালো থাকার জন্য ভালো রাখতে হবে মানুষকে। আর সেটার জন্য আমাকে যদি কোনো কিছু যদি সুযোগ করে দেয়, সেটা আমার অভিনয় হোক, সেটা আমার যে কোনো মিডিয়াম হোক, সেটা পলিটিক্স হোক, যে কোনো কিছু, আমাকে যদি সেই সুযোগটা দেয়, আমি চেষ্টা করবো সেখান থেকে আমি এতটুকুও যদি মানুষের জীবনে যদি ভালো কিছু নিয়ে আসতে পারি, আই উইল ফিল গুড। আমি অন্যের জন্য করছি না, নিজের জন্যই করছি। সো ওয়াই নট? চলচ্চিত্রের জগতে নিজের সাথে কাজ করা কো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এমন কেউ আছে যার সাথে বন্ডিং খুব ভালো, সেই বিষয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার যদি করো। সবার সঙ্গে, মানে আমার কাজের সময় সবার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকে। কাজের সময় কেউ টাচে থাকে, কেউ ব্যস্ত হয়ে পড়ে, এবং যাদের সঙ্গে টাচে থাকি তাদের সঙ্গে ভালো সম্পর্ক। যাদের সঙ্গে টাচে নেই তারা হয়তো ব্যস্ত আছে নিজের লাইফে।
তাদের সঙ্গে যখন দেখা হয় তখন বোঝা যায় যে কোথাও কিছু ইয়ে হয়নি, কিছু মিসিং মনে হয় না, যে ঠিক আছে, এখনো সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। আচ্ছা, কোনো একটা মানে শোনা গেছে কোনো একটা তোমারই উক্তি যে নেগেটিভ চরিত্রের বাইরে কাজ করতে চাই। আগামী দিনে আমরা কোন চরিত্রে তোমাকে দেখতে পারবো, মানে চাইছো নিজেকে কোন চরিত্রে দেখতে? আমি পজিটিভ চরিত্র করতে চাইছি। পজিটিভ মানে পজিটিভ না, যেগুলো দিয়ে আমি মানুষকে অ্যাটলিস্ট অডিয়েন্সকে ওই ভালো ফিল করাতে পারবো, মোটিভেট করতে পারবো, ইন্সপায়ার করতে পারবো। আচ্ছা, নেগেটিভ আছে, মানে নেগেটিভ আমি সেই রকম নেগেটিভ বা গ্রে ক্যারেক্টারই করা পছন্দ করি যেগুলোতে আমি অ্যাটলিস্ট সেই মানুষটা যে নেগেটিভ হয়েছে সে তো এই সোসাইটি থেকেই হয়েছে, সে তো জন্মায়নি নেগেটিভ হয়ে। সেটাকে আমি যদি সেই মানুষটার কেন নেগেটিভ হয়েছে সেই কনসিকোয়েন্সগুলো যদি আমি যদি তুলে আনতে পারি, তার ভয়েসটাকে আমি যদি রেজ করতে পারি, তাহলে মানুষ, সোসাইটিতে মানুষ ওই মানুষটাকে জাজ করবে না, ওই মানুষটাকে শুধুমাত্র অ্যান্টি সোশ্যাল বলবে না, মার্ডারার বলবে না, থিফ বলবে না। সেই মানুষটা বুঝতে পারবে মানুষটার কেন চেঞ্জ হলো, তার জন্য দায়ী কে, তার জন্য দায়ী কি ও, না সোসাইটি, না সিস্টেম, না কারাপশন, না কি। তাহলে মানুষটাকে আমরা জাজ করবো না। আমরা চট করে এখন খুব জাজমেন্টাল হয়ে গেছি, একে অপরকে খুব তাড়াতাড়ি জাজ করে ফেলি, রিয়াক্ট করে ফেলি। তো অভিনেতা হিসেবে যদি আমি এটুকুও করতে পারি যে সেই নেগেটিভ ক্যারেক্টারটাকে আমি চেষ্টা করলাম তার সাইডটাও দেখানোর। এত মানুষ আমাকে বলেছে যে মন্দার ইজ তো একটা, আমি মন্দারে ফিরে যাচ্ছি কারণ প্রচুর মানুষ দেখেছে, আর ওটা একটা গ্রে ক্যারেক্টার। শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে অ্যাডাপ্টেড, কিন্তু সুন্দরভাবে অ্যাডাপ্ট করা হয়েছে কারণ এরকম ক্যারেক্টার এক্সিস্ট করে। এরকম ক্যারেক্টারের সাধারণত কি বলা হয়, গুন্ডা, যে মার্ডার করছে, যে কোনো কিছু করছে, খারাপ কিছু করছে, যেগুলো অ্যান্টি সোশ্যাল। এদেরকে তো প্রেজেন্ট করা হয় ওইভাবে, ক্রিমিনাল। বাট হাউ দে বিকাম ক্রিমিনাল? অ্যাজ অ্যান অ্যাক্টর মাই জব টু পোর্ট্রে দ্যাট। তাহলে দর্শক অনেক বেশি অ্যাওয়্যার হবে। একটা মানুষকে আমরা চট করে জাজ করবো না, আমরা একটা মানুষের 360 রিয়ালিটি যখন দেখবো তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা ও খারাপ কিছু বললো, মানে আমাকে কেউ যদি রেগে যদি কিছু বলে, খারাপ কিছু যদি বলে, আমি যদি তাতে ইনফ্লুয়েন্স হয়ে যাই, আমিও রিয়াক্ট করে দিলাম, খারাপ কিছু বলে দিলাম, সেটা তো খুব সহজ। কিন্তু আমি তো তা নই, আমি তো বুঝতে পারছি এখন যে ওর সঙ্গে তো খারাপ কিছু সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো এইভাবে খারাপভাবে রিয়াক্ট করেছে, কিছু হয়তো খারাপ হচ্ছে ওর সঙ্গে। আই ক্যান প্রে ফর হিম দ্যাট ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ওর সাথে ভালো হয়, যাতে ভালো চিন্তা করতে পারে, ভালো কিছু করতে পারে। তো এইটুকু আমি অভিনেতা হিসেবে করতে পারি। একদম তাই। তো সেটা যদি আমি করতে পারি, আই ডোন্ট মাইন্ড টু প্লে নেগেটিভ ক্যারেক্টার। মানে সেটাকে সেই স্ক্রিপ্টে সেভাবে দেখাতে হবে যে শুধু নেগেটিভ বা ভিলেন করে দেখালাম, তাতে খুব একটা আমি ইন্টারেস্ট পাই না। যে নেগেটিভকে তুমি যদি নেগেটিভভাবেই দেখাও, তাতে আমি নতুন কি করলাম, কি কন্ট্রিবিউট করলাম, আর্টিস্ট হিসেবে কি করলাম। পজিটিভ দিকটাও দেখানো উচিত। পজিটিভ দিক মানে আমি পজিটিভ নেগেটিভ বলছি না। হ্যাঁ, আমি কোনো ক্যারেক্টারকে পজিটিভও করি না, নেগেটিভও করি না, জাজ করি না। আমি তাকে বুঝতে পারি, আমি তার রিয়েলিটিটাকে অ্যাজ ইট ইজ তুলে আনতে পারি, তার অন্য দিক যে দিকটা মানুষ দেখেনি সেই দিকটা তুলে আনতে পারি। তাতে মানুষ অনেক বেশি অ্যাওয়্যার হবে সেই মানুষটার প্রতি। তো সেই দিকটা যদি থাকে তাহলে আই ডোন্ট মাইন্ড। বাট পার্সোনালি আই প্রেফার টু প্লে ইন্সপিরেশনাল ক্যারেক্টার্স, আচ্ছা, মোটিভেটিং ক্যারেক্টার্স। আচ্ছা, কারণ আমাদের আশেপাশে অনেক হিরো আছে, আমাদের হিরো খুঁজতে কাউকে সেরকম টিপিক্যাল বানাতে হবে না যে সে অ্যাকশন করবে, ফাইট করবে, ঘোড়া চালাবে, ডান্স করবে, খুব বড় বড় ডায়লগ বাজি করবে, খুব ডায়লগস দেবে, হ্যাঁ হেভি ফিট হবে, মানে ওয়েল বিল্ট হবে, সিক্স প্যাক অ্যাবস এই রকম ইয়ে হবে, ওয়েল মেনটেন্ড হবে, বা তাকে কোনো পলিটিক্যাল পার্টিতেই থাকতে হবে বা এরকমও কিছু নেই। না, যারা আছে তাদের প্রতি আমার কোনো অবজেকশন নেই, অবশ্যই তারা খুব ভালো কাজ করছে, কিন্তু এরকম কোনো ডেফিনিশন তো নেই। মানে হিরো তো আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের মধ্যে সেই হিরোইজম রয়েছে, চুপচাপ হিরোইজম কাজ করে যাচ্ছে, তাদের গল্প তো বলাই যায়। তাতে অনেক মানুষ ইনফ্লুয়েন্স হবে, তাতে অনেক মানুষ মোটিভেটেড হবে, পজিটিভলি মোটিভেটেড হবে, তাতে আমাদের আশপাশটা আরো সুন্দর হবে। এখন ইন্ডাস্ট্রিতে নিজের কম্পিটিটর কাকে ভাবছো? আমি নিজে কম্পিটিটর। আর্টে আবার কম্পিটিটর আর্টে কোনো কম্পিটিটর বলে কিছু নেই। আর্টে কম্পিটিটর কি, মানে আমি যেটা করতে পারি সেটা আমি করতে পারি, সেটা আমি জানি, সেটা আমার মনে হয় না অন্য কেউ কেউ যদি আমাকে হুবহু কপি করে, কিন্তু আমার থিঙ্কিং তো আলাদা। কেউ যদি আমাকে ইমিটেটও করে তার থিঙ্কিং আলাদা হবে।
তো যেটা আমি করতে পারি সেটা আমিই করতে পারি, সেটার অন্য কোনো আর অল্টারনেটিভ নেই। আর অন্য কেউ যেটা করতে পারে সেটা হয়তো আমি হয়তো করতে পারবো না। প্রত্যেকের নিজের নিজের ইউনিকনেস রয়েছে, তাই কম্পিটিটর বলে আমার কিছু এক্সিস্ট করে বলে মনে হয় না এটাতে। মানে বিজনেসও হতে পারে, আর্টে আমার মনে হয় না কম্পিটিটর বলে কিছু এক্সিস্ট করে। সিনেমা না থিয়েটার? দুটোরই নিজের নিজের জায়গায় দুটোর প্রোজ অ্যান্ড কনস নেই, দুটোরই স্ট্রেংথ রয়েছে। এক কথা অ্যানসারে যায় একটু, হ্যাঁ এক কথা অ্যানসারে যায় একটু। এক কথায় আনসার অ্যাকচুয়ালি আমি দিতে পারবো না, কারণ আমি দুটোকে ইকুয়ালি ভালোবাসি। হ্যাঁ, আমি এবার তাহলে ভেঙে বলতে হবে। সেটা হচ্ছে যে থিয়েটারে অভিনেতা হিসাবে অনেক বেশি এনজয় করি এই কারণ ওখানে কোনো কাট নেই। একটা সিন শুরু হলো, একটা সিন শেষ হবে, তার মাঝখানে কেউ ইন্টারফেয়ার করার নেই, পিন ড্রপ সাইলেন্স। শুধু আমি আছি, কো অ্যাক্টর আছে, অ্যান্ড উই আর প্লেইং অ্যান্ড সামওয়ান ইজ ওয়াচিং। মাঝখানে আর কিছু নেই, কোনো ক্যামেরা নিয়ে কেউ নেই, এডিটিং নিয়ে কেউ নেই। আমি যা বলছি ডাইরেক্টলি সে শুনছে এবং ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করছে আমাকে লাইভ। সো আই অলসো নো দ্যাট সামওয়ান, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আই এম মোর ইনভলভ, সরি, আই এম মোর ইনভলভ অ্যাবাউট মাই প্লেইং দ্য ক্যারেক্টার। তো সেইটা আমি বেশি এনজয় করছি। তো সেখানে কোনো কাট নেই, সেখানে আমি ইমোশনালি কোনো 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 রেজিস্টেন্স নেই, ইমোশনালি ইটস এ ইন আ ফ্লো। তো সেটার যে আনন্দ অন্যরকম। সিনেমায় সেখানে কাট আছে, অবশ্যই আছে, এডিটিং আছে, সব কিছুই আছে, কিন্তু সেটা অনেক দিন থাকে। থিয়েটারের এক্সপিরিয়েন্স রেকর্ড যেহেতু করা হয় না, কেউ দেখলো এবং সেটা খুব মেমোরেবল পারফরমেন্স হলে সে মনে রাখবে বহুদিন, হয়তো আমৃত্যুও মনে রাখতে পারে। সিনেমায় সেটা রেকর্ড হয়ে গেল, সেটা যতদিন মানুষ থাকবে, যতদিন সিনেমা থাকবে, ততদিন সেটা থাকবে। জেনারেশনের পর জেনারেশন সেটাকে একটা পজিটিভ একটা নেগেটিভ পার্ট রয়েছে। নেগেটিভ তো আমি দেখছি না, পজিটিভটাই দেখছি, কিন্তু দুটোর নিজের জায়গা থেকে দুটোর স্ট্রেংথ দুরকম। যে লাইভ এক্সপিরিয়েন্স করছে সে লাইভ এক্সপিরিয়েন্স করছে, সেটা একদম সেটার অভিজ্ঞতাই অন্যরকম। মানে আমি যে লাইভ এক্সপিরিয়েন্স করেছি, যখন যে পারফরমেন্সগুলো আমার মনে আছে, যারা আমাকে সেই মেমোরেবল কিছু মোমেন্ট দিয়েছে, এক্সপিরিয়েন্স করিয়েছে, এবং আমি তখন রিয়েলাইজ করেছি যে অভিনয়ের পাওয়ার কি, অভিনয় এক্সপিরিয়েন্স করাতে পারে, যেটা অন্য আর সেই পৃথিবীতে আর আমি সেই এক্সপিরিয়েন্সটা আর কোথাও পাবো না, শুধু এখান থেকে পেলাম আমি, সেটার কোনো অল্টারনেটিভ নেই। তখন আমি বুঝতে পারলাম যে এটাও সম্ভব, ম্যাজিক্যাল কিছু, ওই যে বললাম না ম্যাজিক্যাল কিছু। এবং তারা যে করে 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 মানে এরকম পারফরমেন্স দেখেছি কুড়িয়াট্টামের। তো যে অ্যাক্ট্রেস সে পারফর্ম করছে, সে ছোটবেলা থেকে করছে গুরুকুলে। তার এমন নয় যে সে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর এমনি প্যাশনেটলি অভিনয় করা শুরু করলো, সে তো ছোট থেকে ট্রেন্ড, তার সাবকনশিয়াস ট্রেন্ড। তো তাই, এবং রেগুলার সে প্র্যাকটিস করে, তাই সে ম্যাজিকটাকে রিপিটও করতে পারে। হি হ্যাজ মাস্টার দ্য ক্রাফট, সে ওই ম্যাজিকটাকে রিপিটও করতে পারে। একটা র্যাপিড ফায়ারে যাই। হ্যাঁ, আচ্ছা, কৌশিক গাঙ্গুলি নাকি সৃজিত মুখার্জি? দুজনেই মাস্টার। আচ্ছা, সোহিনী দি নাকি সন্দীপ্তা দি? দুজনের দুরকম, মানে দুজনে একদম দুরকম ভাবে, দুজনের সাথেই যেহেতু কাজ করেছি তাই আমি বলতে পারবো। দ্যাটস ওয়াই আস্কিং। অল্টারনেটিভ নেই, দুজনের ওই যে স্ট্রেংথ দুরকম, দুজনের সঙ্গে দুরকম একটা ফিল। আচ্ছা, ওই একই প্রশ্ন, সিনেমা থিয়েটার তুমি অলরেডি অ্যান্সার করে দিয়েছো। অ্যান্ড ওটিটি স্ক্রিন নাকি মাল্টিপ্লেক্স? ওটিটি স্ক্রিন না বড় মাল্টিপ্লেক্স, মানে বড় পর্দা 70mm। আচ্ছা, এবার এটাতেও আমাকে তাহলে দুটোতেই স্ট্রেংথ বলতে হবে, কারণ আমি তো ওটাই দেখি যে ওটিটিতে অনেক লম্বা সময়, তো অনেক বড় ক্যারেক্টার, তার সঙ্গে আমি কাজ করার অনেক বেশি সুযোগ পাই। মাল্টিপ্লেক্সে মানুষের এখন ধৈর্য কমে গেছে, 2 ঘন্টা 20 মিনিটের বেশি কোনো সিনেমা যাচ্ছে না হলে। কেউ চ্যালেঞ্জ নিচ্ছে এবং সাকসেসফুল হয়ে যাচ্ছে, সেটা দ্যাটস এক্সেপশনাল। বাট ওখানে তাই স্কোপ কম, ওখানে লেংথ কম, ক্যারেক্টারের লেংথ কম, ক্যারেক্টার নিয়ে খেলার সুযোগ কম, ক্যারেক্টারেরকে লেয়ারিং করার সুযোগ কম, কিন্তু তার মধ্যেও করা যায়, এমনটা নেই। আমরা তো করতে 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 এখন মানে আমরা ক্রাফট বানিয়ে ফেলেছি যে কোনটায় কীভাবে করতে হবে। আমাকে যদি 2টো সিনও দেওয়া হয়, 2টো সিনেও কীভাবে করতে হবে সেটা আমি জানি, কিন্তু ওটাই মানে ওটিটিতে ওইটা বেশি। আর হ্যাঁ, দুটোর দুরকম অভিজ্ঞতা। আমি একটা দেখছি একটা হলে, মানে আমি সব থেকে বড় পর্দাও যদি বলি, বাড়ির
প্রজেক্টরে আমি দেখতে পারি ওটিটি কন্টেন্ট, আমি তো সেটা হলে দেখতে পাবো না। সেটার একরকম অভিজ্ঞতা। আর না হলে ল্যাপটপ, আর ম্যাক্সিমাম যারা দেখে মোবাইলে। কিন্তু থিয়েটারে যে দেখার যে অন্ধকার ঘরে কোনো বড় স্ক্রিনে যে দেখার যে অভিজ্ঞতা, সেটা তো অন্যরকম। লাস্ট প্রশ্ন, দূরদর্শন না রেডিও? দূরদর্শন না রেডিও? এখানেও দুটোই বলতে হবে, আমার তো দুটোর অভিজ্ঞতা দুরকম। দূরদর্শন মানে টেলিভিশন বলছো নাকি দূরদর্শন আমাদের ডিডি ওয়ানের কথা বলছো? টেলিভিশন। আই প্রেফার বেশিরভাগ সময় যেটা শোনা হয় সেটা হচ্ছে রেডিও, কারণ আমি আমার টিভি খুব কম দেখা হয়, কিন্তু এরকম নয় যে টিভি স্ট্রেংথ এরকম কিছু কম, তা নয়। আমি বেশিরভাগ সময় আমি কাজ করতে করতে শুনি, পডকাস্ট শুনি বা এরকম কিছু শুনি, তাই তার অভিজ্ঞতা একরকম। টিভি দেখি যখন আমার পছন্দের কন্টেন্ট কিছু দেখা হয় তখন টিভি দেখি, আর না হলে তো সিনেমা যেগুলো দেখি তো দেখি, সেটা তো। অনেকে বলেন যে রেডিও ইন্ডাস্ট্রি প্রায় শেষের পথে, এরকম অনেকগুলো পডকাস্ট আছে, অনেকে ইন্টারভিউতে বলেছেন যে রেডিও প্রায় শেষের দিকে, রেডিও ইন্ডাস্ট্রি আর কিছু হবে না, সে বিষয়ে কি বলবেন? আই ডোন্ট থিঙ্ক সো। রেডিও যেরকম আগে শুনতো, এখন তো আমার মনে হয় পডকাস্ট এত মানুষ শোনে, এটা হতে পারে না। এত মানুষ গাড়িতে রেডিও শোনে, গাড়ি চালানোর সময় আর দেয়ার ইজ নো অপশন, ইদার ইউ লিসেন টু আ পডকাস্ট, আর পডকাস্ট তো এফএম রেডিওতেও হয়। সো উইল, মানে বেশিরভাগ মানুষের তো রেডিওই বাজে, মানে গাড়িতে, বাড়িতেও বাজে। বহু দোকানে আমি শুনেছি, চায়ের দোকানে, এখানে সেখানে, রাস্তাঘাটে অনেক জায়গাতেই শোনা যায়। রেডিওর কোনো অল্টারনেটিভ নেই। অনেকক্ষণ আড্ডা দিলাম আজকে আমরা মিস্টার দেবাশিস মণ্ডলের সাথে, আমাদের মন্দার। তো শুনলেন অনেক কিছু, জানতে পারলাম অনেক কিছু। একজন হিরো হওয়ার জন্য যে শুধুমাত্র মানে তার ক্যারেক্টারিস্টিক বা তার রূপে গুণে সুন্দর হতে হবে তা নয়, তার জন্য অনেক জ্ঞান, অনেক শিক্ষার দরকার। যে কোনো কেউ চাইলেই সেই ক্যারেক্টার প্লে করতে পারে না, তাই উঁচু পদে নিজেকে সফল হতে হলে আমাদের সেই জায়গার সেই জ্ঞান, শিক্ষা এবং প্রশিক্ষণ দরকার। আজকে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেক কিছু জানতে পেরেছি, এরকম বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন মানুষের জীবন কাহিনী, তাদের বায়োগ্রাফি এবং বিভিন্ন সম্পর্ক নিয়ে আমরা সাথে থাকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেডিও ভেনাম, জেগে ওঠো কলকাতা।